গল্প প্রণয়ের সুর। অন্তিম পর্ব। কলমে মহুয়া আমরিন বিন্দু। সেতারা বেগম ভীষণ রেগে আছেন। নাতিটা কোনো কিছু না জেনে শত্রু ছেলেকে বাড়িতে জায়গা দিয়েছে, আর বড় ছেলের বউটা তো ওই ছেলেকে চোখে হারাচ্ছে। নিখিলকে এতবার বলেছে কিন্তু ছেলেটার মুখ থেকে কোনো কথা বের করতে পারল না। মিহির রাতে থেকে গেল, বাড়িতে আর কেউ নেই, তাই চলে যেতে হলো মিহিরের বাবা মায়ের। নিখিল একবার সবাইকে রুমে যেতে বলেছে, সবাই এখনো সোফায় বসে। নিখিল এবার ধমকের সুরেই বলল, সকাল পর্যন্ত কি এভাবেই বসে থাকবি নাকি সবাই? চুপচাপ গিয়ে ঘুমা, একজনকেও যেন এখানে আর না দেখি। দাদি যাও গিয়ে ঘুমাও, সকালের আগে কিছুই জানতে পারবে না, রাত বাড়ছে, এবার সবাই যাও। শাহ আলম চৌধুরী ও বাকি দুই ভাই বসে আছে। আজকে তাদের কিছু বলার নেই, করার নেই। শেষ বয়সে এসে কিনা ছেলেমেয়েদের সামনে এভাবে ছোট হলো। ইলিয়াস খানের বোনকে বিয়ে, তাও ওদের ভাই, এটা বিশ্বাসযোগ্য নয়। বিয়ে করা তো দূর, ওই মেয়ের দিক তাকায়নি পর্যন্ত শাহ আলম। মেয়েটা কত ছলচাতুরি করেছে বিয়ে করার জন্য। তখন খানদের ব্যবসা বাণিজ্য ছিল রমরমা, সেক্ষেত্রে অহংকারও ছিল তাদের। ভাইকে কিভাবে এসব থেকে মুক্ত করবেন বুঝে উঠতে পারল না তারা। শাহ আলম চৌধুরীকে ধরে রুমে নিয়ে গেলেন বাকি দুজন। আজকে যে হামিদা বেগম আর তাদের দুইজনের সহধর্মিনী আসবে না বেশ বুঝাই গেল, তাই আজ ভাইয়ের সাথেই রাতটুকু কাটাবে ভাবল। মানুষটার বয়স হয়েছে, তাদেরকে আগলে রাখতো সব সময়। এখন তাদেরও উচিত এমন সময়টায় ভাইয়ের পাশে থাকা। সাব্বির ঘরময় পায়চারি করছে, জেরিন বিরক্তি নিয়ে বসে আছে। ছেলেটা না নিজে ঘুমাচ্ছে না জেরিনকে ঘুমাতে দিচ্ছে। সাব্বির বলে উঠল, না না ঘোষেটি বেগম, এসব কিছুতেই মানা যায় না। বড় আব্বুর আর আরেকটা বিয়ে, এটা তো কোনো লজিক দিয়াই মিলাইতে পারছি না। আমার যে বড় আব্বু এখনো বড় মাকেই সামলে উঠতে পারল না। বড় মা চোখ রাঙানি দিলেই তো তাকে আর খুঁজে পাওয়া যায় না। জীবন নিয়া টানাটানি আবার করবে আরেক মহিলাকে বিয়ে। সাহিলটার কথা কিন্তু আমি বিশ্বাস করছি না। জেরিন বিরক্তি নিয়ে বলল, রাতের বাজে 2টা, তুই নাটক করছিস। ঘুমাবো আমি, যদি আরেকবার কথা বলিস তো রুমের বাহিরে কি বল, ফ্লোরে ঘুমা। আমার কানের কাছে কথা বলবি না। সাব্বির বলে উঠল, আর এ কথাটা তো শোন। জেরিন একটা বালিশ ছুঁড়ে দিল সাব্বিরের উপর। সাব্বির মুখ বাঁকিয়ে এসে পাশে শুয়ে পড়ল। জেরিন ঘুম জড়ানো কণ্ঠে বলল, লাইট অফ কর। সাব্বির তেতে বলে উঠল, পারবো না। জেরিন গা ঘেঁষা বিড়ালের মতো এসে মিশে গেল সাব্বিরের সাথে। জড়িয়ে ধরে সাব্বিরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করল। সাব্বির মুচকি হাসল, এটা তো এখন ঘোষেটি বেগমের রোজকার রুটিন। যতই হম্বিতম্বি করুক, ঘুমানোর সময় তার সাব্বিরকে লাগবেই। জেরিন অকপটে ধিকারও করে, তোকে ছাড়া ঘুম আসে না আমার। বিয়ের দেনমোহর আমার পছন্দ মতো দেশনি তুই, তাই আমি চেয়ে নিচ্ছি। দুনিয়া উল্টে গেলেও যতই ঝগড়া করি না কেন, ঘুমানোর সময় আমার তোকে লাগবে। তোর কোল না হয় বুকে মাথা দিয়ে ঘুমাতে দিতে হবে আমাকে। আর মৃত্যুর আগে ছেড়ে যেতে পারবি না। নিখিল, আপনি কি আমাকে বলবেন? কথা বলছেন না কেন? সকাল পর্যন্ত অপেক্ষা করার মতো ধৈর্য আমার নেই। নিখিল শান্তভাবে বলল, ঘুমা নেহা। আর একবার বলবি তো বাহিরে নিয়ে রেখে আসবো। নেহা শুনতে চাইল না, সে নিখিলের হাত টেনে উঠিয়ে বলল, বলুন বলছি, এখনই মানে এখনই। নিখিল এবার ধমক দিল, ঘুমাতে বলেছি না আমি। তারপর কথা বলছিস কখন থেকে? সব সময় বাচ্চাদের মতো জেদ কেন করিস? নেহার মন খারাপ হলো, অভিমানে মন ফুলে ফেপে উঠল। আচ্ছা, অন্ধকারেও নিখিল তা বেশ বুঝতে পারল। আজকে একদম এই মেয়ের মান ভাঙাবে না নিখিল। বড় হচ্ছে আর বাচ্চামো বাড়ছে। কত করে বলল সকালে বলবো না, এর সহ্য হচ্ছে না। একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নেহা নাকের ডগায় রাগে নিয়ে গিয়ে মৌ করে সোফায় শুয়ে পড়ল। নিখিল দেখল সোফাটাকে ওর এখন ওই বেটা সোফাকে হিংসে হচ্ছে। কাল্লি রুম থেকে এটাকে বের করে দিবে। তখন দেখবে মহারানী কি করে রাগ দেখিয়ে তাকে ছেড়ে ঘুমায়। নেহা তো ঘুমায়নি, ঘুমের ভান ধরে আছে। নিখিল যে আসবে এটা নেহা ভালো করেই জানে। ওকে ধমক দেওয়া বজ্জাত ছেলে। নেহা যেন গভীর ঘুমে, নিখিল এসেই কোলে তুলে নিল। নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ঘুমের ভান অন্য কারো সামনে গিয়ে ধরবি। নেহাও কথা শুনে চোখ খুলে ফেলল।
নিখিল সুযোগ বুঝে নেহার কপালে একটা চুমু দিল। নেহা ভেঙচি কাটল, কথা শুনিয়ে এখন ভালোবাসা দেখানো হচ্ছে। নেহাকে জড়িয়ে ধরে বলল, এভাবে সব সময় কেন রেগে থাকিস বলতো, আমার বাচ্চাগুলাও তো তোর মতো হবে। আর আপনি যে সব সময় রাগ নিয়ে থাকেন তার বেলা বাচ্চা তো আপনারও হবে, থাকবে তো তোর পেটের ভিতর। নেহা ঠোঁট উল্টে বলল, বেবি আমার মতো হবে দেখে আপনার পছন্দ হচ্ছে না? ওহ বুঝেছি তো, আমাকে এখন আর ভালো লাগে না আপনার। নিখিল তাকিয়ে আছে অপলক, কি করবে এই ম্যাচিউর বাচ্চাটাকে নিয়ে। সবার সামনে কত ভদ্র শান্ত মেয়ে, এখন তো রাগটাও কম দেখায়, সবার সামনে চঞ্চলতাটাও কমেছে কিছুটা। কিন্তু ঘরের ভিতর কি কি যে করে এটা যদি কেউ দেখত। নিখিলের সামনে নেহা এখনো বাচ্চা, সব কথায় ঠোঁট উল্টে কেঁদে ফেলে। কিছু বলাই যাবে না তাকে। নিখিল শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাগলি একটা। ভালোবাসা কখনো পুরনো হয় না বুঝলি, ভালোবাসার মানুষকে কখনো অপছন্দ করার প্রশ্নই উঠে না। নেহা নিখিলের গলা জড়িয়ে, গলায় মুখ গুজে দিল। একটা চুমু দিতেই নিখিল বলে উঠল, এখন কি আমার বউয়ের আদর চাই? নেহা একটা কিল বসিয়েছে নিখিলের বুকে, সব সময় উল্টাপাল্টা চিন্তা করে এই ছেলে। নিখিল নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এত রাগ করো কেন পাখি? বললাম তো সকালে বলবো, তারপরও রাতের বেলা জেদ করা সাজে নাকি? নেহা বুকের উপর লেপ্টে গিয়ে বলল, তাই বলে আপনি আমাকে ওভাবে বকা দিবেন? আপনার সাথে আর কথা বলবো না আমি। আচ্ছা মানলাম আমার দোষ। Sherry. এবার খুশি? নেহা প্রতিউত্তর করল না, তবে একরাশ প্রশান্তি নিয়ে চোখ বুঝল। সকাল না হতেই রান্নাঘরে খাবার বানানোর তোড়জোড় শুরু হলো। আজ রান্নাঘরে শুধু সাহারা ও তাহমিদা। হামিদা বেগম এখনো সাহিলের পাশে বসে। চিন্তিত দুই যা, বড় আপাটার যে কি হলো, একটা অচেনা ছেলের জন্য এত টান তাদের ভাবাচ্ছে। ঘুম ভাঙল সাহিলের, খাটের পাশে হেলান দিয়ে বসে থাকা মধ্যবয়স্ক মহিলাটিকে দেখে তাকিয়ে রইল ক্ষণকাল। কে এই মহিলা? তার পাশেই বা বসে বসে ঝিমাচ্ছে কেন? সাহিল বুঝতে পারল সে তার নিজের ঘরে নেই। উঠতে গিয়ে মাথায় ব্যথা অনুভব করল, রাতের কথা মনে পড়ল একটু একটু করে। সে এখন চৌধুরী বাড়িতে। হামিদা বেগম চোখ খুলে দেখল সাহিল ঘুম থেকে উঠেছে। তিনি বিচলিত কণ্ঠে বলল, বাবা ঘুম কেমন হলো? এখনো কি মাথায় যন্ত্র না আছে? মা তোর জন্য এক কাপ কফি করে এনে দিব, খাবি বাবা? সাহিল চকিত নয়নে তাকালো, মনের ভিতরটা কেমন করে উঠল তার। এত আদর মিশিয়েও বুঝি সাধারণ রোজকার কথাগুলো বলা যায়? এক কাপ কফির আবদার তো ওর করার কথা, কিন্তু কেই নিজে নিজেই আবদার করলো এক কাপ কফি বানিয়ে দিবে কিনা। তাকে বাবা কেন সম্বোধন করলো আর নিজেকে মা? সাহিল অবাক কণ্ঠে বলে উঠল, মা। হামিদা বেগমের চোখ ছলছল করে উঠল, কি শান্তিতে ঘেরা এই ডাক! মা ডাক শোনার জন্য তার হৃদয়টা আজ ভীষণ রকম ব্যাকুল। হামিদা বেগম হন্তদন্ত পায়ে গেল রান্নাঘরে কফি বানিয়ে, আবার বের হলো সাহারা। তাহমিদা তবদা খেয়ে দাঁড়িয়ে দেখল তার কাজ। নেহা জেরিন এসেছে রান্নাঘরে, বৃষ্টি ও সিঁড়িতে তারা কাজে সাহায্য করতেই এসেছে। নিজেদের মাকে এভাবে ছুটতে দেখে তারাও অবাক, তবে সবাই নিশ্চুপ। নিখিল বলল, সকালেই সব ঠিক হয়ে যাবে, তাই তারাও অপেক্ষায় আছে। খাবার টেবিলে পিনপতন নীরবতা, কারো মুখে কোনো রা নেই। চুপচাপ খেয়ে যাচ্ছে সবাই। সাহিল ইতস্তত বোধ করছে এই মানুষগুলো আপাতদৃষ্টিতে তার প্রতিদ্বন্দ্বী, তাদের সাথে এক টেবিলে বসে খাওয়া। হামিদা বেগম তাকে ছাড়তে নারাজ। সাহিল কেন জানিয়ে মহিলার কথা ফেলতে পারেনি, তা ছাড়াও সে বেয়াদব নয়। অযথা কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার কেন করতে যাবে? সাহিল অল্প খাবার মুখে নিল। সবাই কিছু না কিছু খেয়ে উঠে গেল। সকাল 10টা, আজকেও অফিস বা অন্য কোথাও যায়নি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। জেরিন গিয়ে দরজা খুলতেই দেখল তার নিজের বড় মামা মামি এসেছে। সে কোনো রকম জিজ্ঞেস করলো কেমন আছেন। তারাও ছুটে আসলো ভিতরে। পরপর সবাই উপস্থিত, সাহিলও আছে। একটু পর বাড়িতে আসলো ইলিয়াস খান ও তার স্ত্রী। নিখিল পূর্ণ দৃষ্টি রাখল সাহিলের উপর। সাহিলও তাকিয়ে তার দিকে। নিখিল বলল, তোমার সব প্রশ্নের উত্তর আজ তোমাকে ইলিয়াস খান দিবে। সাহিল হতবাক হয়ে তাকিয়ে আছে সবার দিকে।
নিখিল সেতারা বেগমের দিক তাকিয়ে বলল, দাদি তুমি বলবে অতীতের কাহিনী। তার পরবর্তী অংশটুকু বলবে ইলিয়াস খান। আজকেই সব রহস্যের উপর থেকে পর্দা উঠে যাক, অনেক তো হলো লুকোচুরি। সেতারা বেগমকে সকালেই সব কিছু বুঝিয়েছে নিখিল বলেছে যাতে ইলিয়াস খানের সাথে শত্রু, তার মূল কারণটা সবাইকে তিনি বলেন। ইলিয়াস খান নত মস্তকে বসা, আজ সে নিঃস্ব। অহংকার, লোভ, প্রতারণা আজ তাকে ধ্বংস করে দিয়েছে। তবুও তিনি আজ সব স্বীকার করে পাপের বোঝা কিছুটা হলেও কমাতে চান। নিখিল তার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে তিনি কতটা ভুল ছিলেন। সাহিল এতটাই শখ, তো কি বলবে বুঝে উঠল না। তার মামা কি এমন সত্যি বলবেন? সব কেমন পেঁচিয়ে যাচ্ছে। সেতারা বেগমের দিকে তাকিয়ে সকলে তিনি বলতে শুরু করলেন। তখন নিখিলের দাদা ব্যবসা শুরু করেছিল সবে, তেমন ভালো না অবস্থা। কোনো রকম চলতো আর কি, ধীরে ধীরে লাভ হওয়া শুরু করে, কিছুটা উন্নতি হয় তাদের, তবে ইলিয়াসের বাবার তখন বেশ হাত গরম। তাদের শহরে নামডাক ভালোই ছিল। তোদের দাদু পরবর্তীতে শাহ আলমকে ব্যবসায় যোগ দিতে বলে, পড়াশোনা শেষ হয়েছিল তার, ততটাও বড় না। শহীদুল মাহফুজ পড়াশোনা করছে তখনও। ইলিয়াসের বাবার দুই সন্তান ছিল, ইলিয়াস আর তার বোন কারিমা। কারিমা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। ইলিয়াস তার বাবার সবকিছু দেখত, মূলত তার তত্ত্বাবধানেই চলত তাদের সবকিছু। শাহ আলম আসার পর থেকে তোদের দাদুরও উন্নতি হয়। খানদের থেকেও বেশি নাম ডাক হতে শুরু করে। দুজনই দুজনের দিক থেকে যথাসম্ভব ভালো, কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। শাহ আলমের পরিচিতি বাড়ে, সেই সুবাদেই কামিনীর পছন্দ হয় শাহ আলমকে। ব্যবসায়িক দ্বন্দ্ব, তার উপর মেয়ের শত্রুপক্ষের ছেলেকে পছন্দ করা মেনে নিতে পারেনি ইলিয়াস ও তার বাবা। পরবর্তীতে তারা মেয়ের মতকে প্রাধান্য দিয়েছিল, সন্ধি করতে চেয়েছিল। তোদের দাদু এতে অমত করেনি, তবে শাহ আলমের কামিনীকেই পছন্দ ছিল না। কামিনী শাহ আলমকে ভালোবাসলেও শাহ আলমের পছন্দ ছিল আলাউদ্দিনের বোন হামিদাকে। ছেলের পছন্দের বিরুদ্ধে গিয়ে শুধু ব্যবসার জন্য ছেলের জীবন নষ্ট করতে চায়নি তোদের দাদু। তাছাড়াও একটা কথা সত্যি জানিস তো, ভালোবাসা সংসার জোর করে হয় না। একে অপরের সাথে থাকা যায়, একই ঘরে থাকা যায়, তবে মানসিক শান্তিটা থাকে না। দিন শেষে নিজের কাছেই নিজেকে বোঝা মনে হয়। আমি মা হয়ে ছেলেকে এমন কিছুতে ফেলতে পারিনি। হামিদাকে আমারও ভীষণ পছন্দ, আমার একটাই মেয়ে ছিল যাকে বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠিয়েছি। হামিদার মতো একটা মেয়ে আমার ঘরে আসবে ভেবেই আমি খুশি হয়েছিলাম। ব্যবসায় উন্নতি হওয়ার আগে থেকেই শাহ আলম হামিদাকে পছন্দ করত, যা আমাকে সে জানিয়েছিল। শহীদুলের সাথে একদিন ওদের বাড়ি গিয়েছিল, তখনই হামিদাকে পছন্দ হয়েছে শাহ আলমের। তবে ছেলে আমার বলেছিল যখন সে চাকরি করবে তখন প্রস্তাব পাঠাবে, তার আগ পর্যন্ত বিষয়টা গোপন রাখতে। কামিনীও যথেষ্ট ভালো মেয়ে ছিল, শুধু বাবা ভাইয়ের আদরে হয়ে গিয়েছিল, দাম্ভিক হয়ে উঠেছিল। যা তার চাই সেটা পেয়েছে সব সময়। জীবন সঙ্গী হিসেবে শাহ আলমকে চেয়েছে, চাওয়াটা অন্যায় না। যদি চাওয়াটা উভয় পাক্ষিক হতো তো কখনো দ্বিমত করতাম না আমরা। শাহ আলম তাকে অনেকবার বুঝিয়েছে, একদিন হামিদার কথাও বলেছে। এর মধ্যেই এসব দেখে আমরা হামিদার সাথে শাহ আলমের বিয়ে দেই। এতে কাজও হয়েছিল, কামিনী তার পর থেকে পাগলামো বন্ধ করেছে। আমরা ভেবেছি সে নিজের ভুল বুঝতে পেরেছে, তবে ধারণাটা সম্পূর্ণই ভুল ছিল আমাদের। শাহ আলমের বিয়ের তখন 1 বছর, হামিদা সন্তান সম্ভবা ছিল। সপ্তাহ খানেক পর তারপর ডেলিভারির ডেট ছিল। হামিদা অসুস্থও ছিল, তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। হসপিটাল নিব আগে থেকেই সব ঠিক করে রাখা। তার মধ্যে একদিন খবর পাই কামিনী আত্মহত্যা করেছে। মেয়েটার জন্য খারাপ লাগলেও কিছু করার ছিল না আমাদের। তার ভালোবাসা নিখুঁত ছিল, তবে সে ভুল মানুষকে ভালোবেসেছে, নিজের জীবন দেওয়ার মতো বোকামিটা করেছে। কামিনী মারা যাওয়ার পর হামিদার কোল জুড়ে এসেছে নিখিল আমাদের বাড়িতে, তখন খুশির আমেজ। তারপর থেকে খানরা আরো রেগে ছিল আমাদের উপর, বোন হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি। মেয়ের শোকে ইলিয়াসের বাবাও কিছু দিন পর মারা যায়, তোর দাদুও। দুই পরিবারই দুঃখে ছিল, তবে কেউ কেউ মনে করত তাদের পরিবারের এরকম পরিস্থিতির জন্য আমরা দায়ী। হায়াতমৌ তেরো মালিক আল্লাহ, আমরাও তো তোর দাদুকে আটকাতে পারিনি, জীবন তো থেমে থাকেনি।
তবে খানদের সাথে সেই শত্রু তা এখন রয়ে গেল। তারপর এখন আবার ইলিয়াসের ছেলে সাহিলের সাথে সাহালমের ছেলের দ্বন্দ্ব, জানি না কবে এসবের শেষ হবে। সবাই মনোযোগ দিয়ে শুনছিল সেতারার কথা। এর মধ্যেই ইলিয়াসের কণ্ঠস্বর শোনা গেল। তার কথাটায় যেন বড় স্বর একটা বিস্ফোরণ হলো বসার ঘরে নিঃশব্দে। সাহিল আমাদের সন্তান নয়, শাহ আলম আর হামিদা বেগমের সন্তান। সাহিল জানে সে শাহ আলম চৌধুরীর সন্তান, তবে তার মা কামেনী। তাহলে কেন তার মামা বলছে সে হামিদা বেগমের সন্তান? সাহিল হতবাক চোখে তাকিয়ে ইলিয়াস খানের পানে। এত বছর যে মানুষটাকে বিশ্বাস করেছে, চোখ বন্ধ করে সে মানুষটা তাকে এভাবে ঠকালো। ইলিয়াস খান বলে উঠল, আমাকে ক্ষমা করে দিস সাহিল। আমি অন্যায় করেছি। শাহ আলম চৌধুরী সহ বাকিরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। ছোটরা এখনো শক থেকে বের হতে পারেনি। সাহিল তাহলে ওদের ভাই? সাহিল কাপা কণ্ঠে বলে উঠল, আমার মাকে সত্যি করে বলো মামা। ইলিয়াস খান যেন ভিতর ভিতর মুষড়ে পড়লেন। সাহিল তাকে এখনো মামা বলে ডাকছে। ছেলেটা কত ভালো তিনি তা জানেন। শাহ আলম চৌধুরীর মতোই বিনয়ী স্বভাব তার। চৌধুরী পরিবারের প্রতিটা মানুষ সত্যি ভীষণ রকম ভালো, না হলে কি নিখিল এত কিছু জানার পরও তাকে মাফ করে দিতে পারে? শুধুমাত্র একটা শর্তে। সব সত্যি বললেই তার প্রতি তাদের কোনো রাগ ক্ষোভ থাকবে না, বলেছে নিখিল। সত্যিই বুঝি তাই? সাহিলের পরিচয় না জেনেই রাতে তাকে থাকতে দিয়েছে, তারা সেবা করেছে, খেতে দিয়েছে, যদিও বা এখন জানলো সে তাদেরই ছেলে। ইলিয়াস খানের চোখ ঝাপসা হয়ে এলো। সাহিলের দিকে তাকিয়ে বলল, তোর মা ওইখানে যে মহিলা দাঁড়িয়ে আছে তিনি? আর বাবা শাহ আলম? সাহিল তাকালো আঙুল তাক করা মহিলাটার দিকে, যিনি আঁচলে মুখ গুজে কাঁদছেন। যে তাকে রাতে সেবা করেছে, সকালে খাওয়ালো, এই ভালো মানুষটা তার নিজেরই মা। আর সে কিনা এই মমতাময়ীর মমতা থেকে এতটা বছর দূরে ছিল। তার জীবনে সবকিছু থেকেও কিনা সে ছিল অপূর্ণ। এতগুলো মানুষ সবাই তার আপন ছিল, কি ভুলের সাজা দিল তাকে সৃষ্টিকর্তা? নিজের বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হলো, ভাই বোন থেকে তাকে পৃথক থাকতে হলো। চোখের পাতা ফেলতে কষ্ট হলো যেন ছেলেটার। ভীষণ রকম ভারী মনে হচ্ছে পৃথিবীটাকে। নিজের হাত মুষ্টিবদ্ধ করে অতি শান্ত কণ্ঠে সাহিল বলল, আমি পুরো সত্যিটা জানতে চাচ্ছি মামা। ইলিয়াসের স্ত্রীও অবাক চিত্তে তাকিয়ে। সে নিজেও জানত সাহিল কামেনীর সন্তান, কিন্তু নিজের স্বামী যে এত নীচ একটা কাজ করতে পারে তিনি এত বছরে ও বুঝলেন না। মানুষ কত সহজে মুখোশের আড়ালে নিজেকে ঢেকে রাখতে পারে। সবার সামনে ভালো সাজা তার স্বামী কিনা একটা মায়ের বুক খালি করে দিয়েছে। একটা পরিবারকে শেষ করে দিতে উঠে পড়ে লেগেছিল। ইলিয়াসের এই পাপের কারণেই হয়তো আল্লাহ তার কোল জুড়ে কোনো সন্তান দেয়নি, তিনি মাতৃত্বের স্বাদ পায়নি। তাদের সবকিছু থাকলেও কোনো সুখ ছিল না। ইলিয়াস খান বলা শুরু করলেন, কামেনী মারা যাওয়ার পর আমাদের মনে হতে লাগলো সব দোষ শাহ আলমের। যদি শাহ আলম আমার বোনকে মেনে নিত তো সে বেঁচে থাকতো। আমার বোন যেহেতু আমাদের ছেড়ে চলে গেছে, শাহ আলমেরও কোনো অধিকার নেই সুখে থাকার। সেদিন জানতে পেরেছিলাম শাহ আলমের ছেলে সন্তান হয়েছে, তবে জানতাম না সে জোড়াপুত্রের বাবা হয়েছে, তবে হয়তো দুজনকেই নিয়ে নিতাম। আমি তাকে সন্তান হারা করতে চেয়েছিলাম। হসপিটালে গিয়ে নার্সদের টাকা দিয়ে শাহ আলমের সন্তানকে চেয়েছিলাম আমি। নার্সটি অত টাকার লোভ সামলাতে পারেনি, একটা বাচ্চা এনে দিয়েছিল আমাকে, প্রমাণ স্বরূপ দিয়েছিল ডিএনএ টেস্টের রিপোর্ট। বাড়ি গিয়ে মনে হচ্ছিল আমি জিতে গেছি, শাহ আলম হেরে গেছে। কিন্তু আল্লাহ হয়তো অন্য কিছুই ভেবে রেখেছিলেন। জানতে পারি শাহ আলমের ছেলেকে নিয়ে স্ত্রী সহ বাড়িতে গেছে, বাড়িতে তাদের আনন্দের সীমা নেই। ভেবেছিলাম এই শিশুটাকে দিয়ে কি করব আমি? এতিমখানায় দিয়ে দিব নাকি কোথাও ফেলে আসব? কারণ তখনও আমি অবিবাহিত, একটা বাচ্চাকে পালা মুখের কথা নয়। আরেকবার ভেবেছিলাম চৌধুরী বাড়ির দরজায় ফেলে যাব, কিন্তু বাবা তাতে রাজি হয়নি। কাজের লোকের হাতেই বড় হতে লাগলো সাহিল। পরিচয় দিয়ে দিলাম কামিনীর, আর ছোট সাহিলের কানে ছোট থেকেই একটা কথা ঢুকিয়ে দিলাম, আমাদের বড় শত্রু চৌধুরী পরিবার, তার মায়ের খুনি চৌধুরী পরিবার। সাহিল খুবই ইন্টেলিজেন্ট বাচ্চা ছিল। তুখোর তার প্রতিভা, নিখিল ও কম যেত না, ওর খবরও রাখতাম আমি। ইচ্ছে করেই স্কুল, কলেজ, ভার্সিটি এক রেখেছি, যাতে সাহিল নিজের শত্রু হিসেবে শুধু নিখিলকে জানে।
আমি সাহিলের যমজ ভাইকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বানিয়েছি। একদিন ভার্সিটি কোনো এক ছেলেকে নিখিল মেয়ে রেছিল, ছেলেটার ছিল সে নেহা নামক কাউকে কিছু একটা করেছে। সেদিনই জানতে পেরেছিলাম নেহাকে ভালোবাসে নিখিল। ছেলেদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হলো তাদের জীবনে থাকা তাদের পছন্দের নারী। আমি সাহিলকে বলি সে যাতে নেহাকে পছন্দ করে তাকেই বিয়ে করে। সাহিল মেয়েদের দিকে চোখ তুলে তাকাতো না পর্যন্ত। আমি ভেবেছিলাম হয়তো এক্ষেত্রে ও সে মানা করে দিবে। সাহিল জেনে বুঝে কোনো মেয়ের ক্ষতি করবে না এটা আমি জানতাম, তাই বলেছিলাম তুই বিয়ে করে চৌধুরীদের থেকে তাকে আলাদা করে দিবি, তাহলেই তারা কষ্টে থাকবে। সাহিলেরও প্রস্তাব পছন্দ হয়েছে। নিজের মায়ের জন্য সে এতটুকু করতে চেয়েছিল। নেহাকে দেখানোর জন্য সাহিলকে আমি নিয়ে গিয়েছিলাম। সাহিল সেদিন নেহাকে দেখে বলেছিল সুন্দর। দুই ভাইয়ের পছন্দ প্রায় এক, তবে যদি সাহিল জানতো নেহা নিখিলকে পছন্দ করে তবে কিছুতেই সে ওই মেয়ের দিকে তাকাতো না। শত্রু তা এক পাশে, মেয়েদের সম্মানের জায়গা এক পাশে। তবে সে শুধু বলেছিল মেয়ে পছন্দ হয়েছে, অন্য কিছুই না। যখন সাহালমের মেয়ের বিয়ের কথা উঠল তখন আবারও আমার পাতা ফাঁদে পা দিল সাহিল। নীরবকে দিয়ে সবকিছু করালো চৌধুরী বাড়ির সম্মান নষ্ট করতে। সে জানতেই পারল না সে নিজ হাতে নিজের বোনের জীবন নষ্ট করছে। তাতেও কিছু হলো না। জেরিনের বিয়ে হয়ে গেল, লোক সমাজ কয়েকদিন এসব নিয়ে কথা বললেও সব কিছু মেনে নিল। বিয়ের পরপরই নিখিল যখন সাহিলের সাথে দেখা করতে চাইল সেদিনই আমার সন্দেহ হয়েছে নিখিল হয়তো কিছু জানে। এ ছেলেকে হালকা ভাবে নেওয়া ঠিক হবে না। আমি লোক দিয়ে সাহিলের গাড়ির ব্রেক লো করাই। ইলিয়াস মৃদু হেসে আবার বলে, তবে তোমার ভাগ্য সত্যি ভীষণ ভালো শাহালম, তোমার ছেলে নিখিল নিজের ভাইকে বাঁচিয়ে নিয়েছিল। আমার অগোচরে বিদেশও পাঠিয়েছে। সেখানেও আমি সাহিলকে পথ থেকে সরাতে চেয়েছিলাম। যদি সাহিলই না থাকে তো আমারও ধরা পড়ার কোনো চান্স থাকে না। কিন্তু সাহিলকে সুস্থ করেই ফেলল নিখিল। পরে জানলাম নেহার বিয়ে আগেই নিখিলের সাথে দিয়েছ তোমরা। নিখিলও ততদিনে আমাদের প্রোডাক্টের জাল বের করে ভোক্তা অধিদপ্তরে দিয়ে দেয়। প্রচুর লস হয়, সব শ্রমিকদের টাকা দিতে গিয়ে অবশেষে বাধ্য হয়ে কোম্পানি বিক্রি করতে হয় আমাকে। যা কিনেও নেয় নিখিল, তবে আমি সেদিন অবাকই হয়েছিলাম নিখিল সাহিলের নামে কোম্পানি কিনেছে। আমার মাফ চাওয়ার কোনো মুখ নেই। জীবনে কম অপরাধ করিনি আমি। আমি সত্যি কঠিন কোনো শাস্তি পাওয়ার যোগ্য। নিখিল আমাকে শাস্তি না দিয়েই আমাকে সবচেয়ে বড় আত্মগ্লানি নিতে রেখেছে। যেই লে পচে মরলেও হয়তো এত কষ্ট হতো না যতটা নিজের ভিতরে ভিতরে অনুতপ্ত হয়ে মরছি। কথাগুলো বলে থামতেই ইলিয়াস খানের গালে সজোরে একটা চড় বসিয়েছে তার স্ত্রী। রাগে হাত পা কাঁপছে মহিলার। নায় গাড়িরি করে উঠল, ভাবতেও কষ্ট হচ্ছে এরকম একটা মানুষ তার নিজের স্বামী, যাকে সে এতটা ভালোবাসে সম্মান করে নিজের জীবনে সবচেয়ে উপরে রেখেছে, সে লোকটা কিনা একজন বিবেকহীন মানুষ। তিনি তীব্র না ভরা কণ্ঠে বলে উঠল, আমার নিজের প্রতি না হচ্ছে ইলিয়াস, এটা ভেবে আপনার মতো মানুষ আমার স্বামী। আপনার এই রূপ আমার সামনে প্রকাশ হওয়ার আগে আমি মরে গেলাম না কেন? এভাবে এত নিখুঁতভাবে ঠকাতে পারলেন আপনি আমাদের। শুধু আমাকে না, আপনি একটা বাচ্চা ছেলের জীবন তিলে তিলে শেষ করে দিয়েছেন। একবার বুকের ভিতরটা কেঁপে উঠল না আপনার? কিভাবে পারলেন মিথ্যার পর মিথ্যা দিয়ে একটা ভিত্ত সাজাতে? আমি আজ সবার কাছে লজ্জিত, আমাকে ক্ষমা করবেন। সাহিল বাবা, আমাকে মাফ করে দিস। আমি যদি এর এক ফোঁটাও জানতাম তোকে তোর মায়ের বুকে ফিরিয়ে দিতাম বাবা। এই হতভাগ্য মাকে ক্ষমা করে দিস। বসার ঘর জুড়ে শুধুই নীরবতা। ইলিয়াস খান যেন উঠতে পারছেন না। স্ত্রী ছিল তার শেষ ভরসা, একমাত্র সাথী, সে মানুষটিও তাকে ছেড়ে গেছে। কি নিয়ে থাকবেন তিনি? বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পেলেন না যেন। সাহিলটি টেবিল হাতরে পানির জগটা উঠিয়ে নিল, তার গলা শুকিয়ে এসেছে, মনে হচ্ছে কতকাল পানি খায় না। ঢক ঢক করে পুরো জগের পানি খেয়ে ফেলল সে। নিজেকে এতটা অসহায় লাগেনি কখনো। যে জিনিসগুলোকে 28টা বছর নিজের ভেবেছে তার মধ্যে কিছুই তার না। সবকিছু ছিল মরীচিকা, আজ কেমন মিলিয়ে গেল চোখের পলকে। এ কোন তীরে এসে ঠেকল সে? এখানকার মানুষগুলো কি তাকে মেনে নিবে, আগলে রাখবে?
সাহিল কি পারবে তাদের আপন করে নিতে? এতটাও কি সহজ সবকিছু? তাহমিদা বুঝলেন ছেলেটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি মাথায় হাত রেখে বলল, তুমি ঠিক আছো তো বাবা? হামিদা বেগম সাহারাকে জড়িয়ে কাঁদছেন দূরে। ছেলেকে পাওয়ার আনন্দ, এত দিন দূরে রাখার কষ্ট, সব মিলিয়ে তিনি দিশেহারা। শাহ আলম চৌধুরী স্তব্ধ হয়ে বসে, বাকিরাও। তাহমিদা বেগম গেলেন হামিদা বেগমের কাছে। বললেন, আপা তুমি কাঁদছো কেন? আমাদের ছেলে তো সাহিল তোমার ছেলের, তোমাকে প্রয়োজন, যদি তুমি এভাবে কাঁদো তো তাকে কে সামলাবে? চলো চোখ মুছে। সাহারাও বুঝালেন। সেতারা বেগমের বয়স হয়েছে, এসব নিতে পারলেন না, যেন প্রেশার বেড়েছে তার। জেরিন সাব্বির নেহা মিলে তাকে রুমে রেখে আসলো। ইলিয়াস ফ্লোরে বসে শাহালমের পা জড়িয়ে বসে আছে। আমাকে মাফ করে দাও ভাই, যা শাস্তি দিবে তাই মানব, জীবনে কোনো কিছু অবশিষ্ট নেই আমার। এক নিঃস্ব মানুষ আমি, শেষ জীবনটুকু একটু তোমাদের দয়া নিয়ে বাঁচতে চাই। নিখিল শাহ আলম চৌধুরীর কাঁধে হাত রাখল। শাহ আলম যেন হুপ সে ফিরল। ইলিয়াস খানের দিক তাকিয়ে বলল, যাও, ক্ষমা করে দিলাম। আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছ তাতেই অনেক। যদি কাজটা আরো আগে করতে তো ভালো হতো ইলিয়াস। তারপরও তোমাকে কোনো শাস্তি দিতে চাই না আমি, শুধু আমার পরিবার থেকে দূরে থেকো। অনেক তো করলে, এবার নিজের জীবন নিয়ে থাকো, যতটুকু পারো ভালো থাকো। ইলিয়াস খান চলে গেল সদর দরজা ছেড়ে। সাহিলের পাশে এসে বসল হামিদা বেগম। সাহিলের মুখে হাত রেখে বলল, তুই আমার ছেলে, আমার সন্তান, আমার নারী, ছেঁড়া ধন। কত বছর পর আসলি মায়ের কাছে। আমি তোকে চিনতে কি করে ভুল করলাম? তুই তো আমার কাছেই ছিলি 9টা মাস। মায়ের প্রতি অভিমান জড়িয়ে রাখিসনি তো বাবা? মা জানলে তোকে যেখান থেকে পারতাম নিয়ে আসতাম বাবা। সাহিল হামিদা বেগমকে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো শব্দ করে কেঁদে দিল। বাড়ির প্রতিটি মানুষের চোখ ভিজে এসেছে। জেরিন, সাব্বির, বৃষ্টি, নেহা, রৌফ এক পাশে দাঁড়িয়ে। নিখিলের পাশে মিহির। মিহির নিখিলকে জড়িয়ে ধরেল শক্ত করে। ছেলেটা এই সত্যিগুলো 1 বছর ধরে নিজের কাছে রেখেছে, না জানি তার কত কষ্ট হয়েছে। নিখিল মিহিরের কাঁধে হাত রেখে বলল, বোন জামাই, এখন কিন্তু আমাদের দল আরো ভারী হলো। 3টা ভাই আমার বোনের, সাবধান আমার বোনের সাথে যদি কোনো কিছু করেছিস তো। মিহির বলে উঠল, আমিও চাই আমার বন্ধু আর বউ সব সময় জিতে যাক। হামিদা বেগম সাহিলের চোখের পানি মুছে দিয়ে বলল, বকার মতো কাঁদছিস কেন? আমি আছি তো। তাহমিদা বেগম সাহারা এসে বলল, আমাদের তো চোখে পড়ে না। ছেলে তো তোমার একার। আমাদেরও ছেলে, বুঝলে, একা একা সব ভালোবাসা দিবে নাকি? এসব অবিচার মেনে নিব না আমরা। সাহারা তাহমিদা পাশে বসে বলল, এই ছেলে শোন, আমি তোর মেজো মা, আর আমি ছোট মা, বুঝলি? একটা মা না, 3টা মা আমাদের, যদি পর ভাবিস তো কান টেনে দিব। সাহিল হেসে উঠল, মনে মনে কৃতজ্ঞতায় আবেশিত হলো। আল্লাহ তার জন্য এত ভালো কিছু রেখেছিল সে তো কল্পনাও করেনি। এত দিন ভাবত সে শূন্য, আজ বুঝল সে পরিপূর্ণ। তার জীবনও সুন্দর, বাকিদের থেকে একটু বেশি সুন্দর। সাব্বির এসে বলল, পিপ Pippa. সাইড প্লিজ, এবার বাবাদের পালা, আজ ছোট বলে আমাদের কেউ পাত্তা দিচ্ছে না। কি বলিস রে তোরা? বাকিরা তার কথা শুনে মাথা দুলালো। সাব্বির গিয়ে মাহফুজ চৌধুরীকে আঙুল দিয়ে গুঁতো মেরে বলল, যাচ্ছ না কেন? তোমরা যদি সাহিল ভাইয়ার সাথে সহজ না হও ও নিজের কেমন লাগবে? যাও বলছি। মিহির নিখিল এসে 3 ভাইকে উঠিয়ে পাঠালো। নিখিল জানে তার বাপ কান্না করে দেওয়ার ভয়ে যাচ্ছে না, একটা বদ লোক। 3 ভাই এসে বসল। শাহ আলম চৌধুরী সত্যি ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মিহির ছলছল চোখে তাকিয়ে বলল, আহ, আমার সহজ সরল শ্বশুরটা কি ভালো, কি ভালো, শুধু তার যা কিল পোলাটা বুঝল না। নিখিল চোখ কটমট করে তাকালো। মিহির বলল, দেখ, তোর শ্বশুরটা নিরামিষ ভাবে জড়িয়ে ধরল, নাই দয়া মায়া কিচ্ছু নাই, পুরাই তোর মতো। শহীদুল চৌধুরী বলল, অফিসে যেতে হবে এখন। ভাইজানরা চলো, শোনো, তোমরা কেউ ব্যস্ত হো না, অফিসে খেয়ে নিব আজ। সাহিলের মাথায় হাত রেখে বলল, রেস্ট নিবে, ঠিকমতো খাবে, মনে রাখবে জীবনে চড়াই উতরাই থাকবেই। এসব ভেবে মন খারাপ করবে না। নিজেকে একা ভাববে না।
আমরা সবাই তোমার পাশে আছি, আমরা সবাই একটা পরিবার। তোমার মন খারাপ থাকলে কিন্তু সবারই মন খারাপ থাকবে। তাই মন থেকে খুশি থাকবে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অতীত ভেবে দুঃখ পাবে না, বর্তমান ও ভবিষ্যতে যাতে সুখে থাকতে পারো সেদিকে খেয়াল রেখো। শাহ আলম চৌধুরী, মাহফুজ, শহীদুল বেরিয়ে গেলেন। মিহির, নিখিল, সাব্বিরকে বলল তারা যেন বিকেলে যায়। বড়রা যেতেই সাব্বির এসে সাহিলের পাশে বসল। গদগদ হয়ে বলল, উফ ভাইয়া, কি বলবো, আমি তোমার একমাত্র কিউট ড্রেসিং হ্যান্ডসাম ছোট ভাই। রৌফ বলে উঠল, আমি কি ভেসে এসেছি নাকি? তুমি অঙ্কে এত কাঁচা পাস করছিলাম কেমনে? বলবা দুই মাত্র। সাব্বির বলে উঠল, তোকে আমি গোনায় ধরি না। বৃষ্টি, জেরিনের চোখে অশ্রু জমল, তাদের বড় ভাই। বৃষ্টি জেরিন একসাথে বলে উঠল, ভাইয়া। সাহিল তাকালো মেয়ে দুইটার দিকে। তার দুটো বোনও আছে, কি ভাগ্যবান ব্যক্তি সে। আগে শুনতো বোন নাকি মায়ের প্রতিচ্ছবি হয়, তাদের মতো করে আগলে রাখার মানুষ আর দুটো হয় না। সাহিলের কত আফসোস ছিল তার কেন কোনো বোন নেই। দু বোন এসে জড়িয়ে ধরল তাদের ভাইকে। সাহিল ইতস্তত করে বলল, জেরিন, তুমি আমার উপর রেগে আছো তাই না? তোমার সাথে যা করে। সাব্বির মুখ থেকে কথা টেনে নিয়ে বলল, পুরনো কাসন্দি ঘাটানি, সিদ্ধ। আর কি বলছো এটা তুমি? সাহিল ব্রো, তুমি এমনটা না করলে ঘোষেটি বেগমের মতো এমন একটা নাদুস নুদুস বউ আমি পাইতাম নাকি? জেরিন বলে উঠল, সাব্বিরের বাচ্চা। সাব্বির হাই তুলে বলল, তোর পেটে। জেরিন বলে উঠল, নাউজুবিল্লাহ। নেহা একটু পর এক ট্রে ভর্তি শরবত নিয়ে হাজির হলো। নেহা শরবত দিতে দিতে বলল, ওহ, তোমরা আমাকে রেখে ভাইয়ার সাথে পরিচিত হয়ে গেলে। আমি তোমাদের জন্য কত কষ্ট করে শরবত বানালাম। সাব্বির কাদো কাদো ফেস করে বলল, আমার নেহা বইনটা, আমি আছি তো বোনায়, এখানে বসো, লজেন্স কিনে দিব। নেহা সবাইকে জুস দিয়ে গিয়ে বসে বলল, বুঝলে সাহিল ভাইয়া, আমি কিন্তু অনেক খুশি, আজকে থেকে আমার দুইটা ভাইয়া হয়েছে। আমি কিন্তু তোমার সবচেয়ে ছোট এবং সবচেয়ে ভালো বোন। সাহিল বুঝল নেহা মেয়েটা সহজ সরল, এত কিছু শোনার পরও তার সাথে সহজ হওয়ার জন্য আগ বাড়িয়ে কথা বলছে। বাকিরাও কতটা গোল্ডেন হার্টের তার বুঝে নিল কয়েকটা মুহূর্তে। নিখিল মুখ বাঁকিয়ে বলল, তুই আর ভালো। আমার শরবত দিলি না কেন? তোমারটা তুমি বানিয়ে খাও, এত দিতে পারবো না। নিখিল চোখ রাঙানি দিল। নেহা বলে উঠল, বড় মা, তোমার ছেলে দেখো চোখ দিয়ে আমাকে মারছে কিভাবে তাকায়। নেহার অর্ধেক খাওয়া গ্লাসটা নিখিল টান বসালো। নেহাও টানলো, টানাটানি করছে দুজনে, তিন মা দেখছে আর কপাল চাপড়াচ্ছে, আবার দুজনে লেগেছে এরা কবে বুঝদার হবে। নেহা বলে উঠল, দেখুন, আপনি এটা খেলে আপনার পেটে রোগ জীবাণু অ্যাটাক করবে। অন্যের মুখেরটা খেতে নেই। নিখিল চোখ বড় বড় করে তাকালো, এতবার বউয়ের ঠোঁটে চুমু খেলো, আর এটা তো সামান্য শরবত। নিখিল বলল, সবার সামনে মুখ খুলতে বাধ্য করবি না বললাম। যা খুশি করেন, আমি দিব না। নিখিল বলে উঠল, ওই যে রোজ রোজ তোকে চুপ। নেহা নিখিলের মুখ চেপে ধরে বলল, নির্লজ্জ পুরুষ। নেহা শরবত দিয়ে আগে গটগট করতে করতে চলে গেল। সাহিল সহ বাকিরাও হেসে দিল, এতদিনের সব দুঃখগুলো যেন আজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সবার মন থেকে। সবাই এখনো একটু চিন্তিত, নিখিল সাহিল একে অপরের সাথে মিশবে তো। নিখিল উঠে এসে দাঁড়ালো সাহিলের দিকে, একটা মো চকলেট ছুপ রে দিয়ে বলল, অ্যাটম খা, চাপার জোর বাড়া। আমার ভাইকে এত নেতিয়ে যাওয়া মানায় না। সাহিল চৌধুরী বাড়িতে থাকা শুরু করেছে কয়েকদিন হতে চলল, সবার সাথে তার সম্পর্ক বেশ ভালো হয়েছে। নিজেকে মানিয়ে নিতে পেরেছে, খুব একটা কঠিন হয়নি তার জন্য। সবাই ভীষণ রকম সাপোর্টিভ ছিল। সাহিল মানা করা সত্ত্বেও নিখিল আর বাকিরা মিলে ওকে রাজি করিয়েছে খানদের থেকে কিনে নেওয়া কোম্পানিটা সামলাতে। ও এটা ভালো পারবে, শুরু থেকেই এর সাথে যুক্ত সে। সাহিল শেষে না পেরে রাজি হয়েছে, অফিসে যাবে ভেবেছে 2 দিন পর। কিন্তু এর অ্যাসিস্ট্যান্টের রূপে যে আছে সে ভীষণ নাছোড়বান্দা, ফোন দিয়ে দিয়ে মাথা খারাপ করে দিচ্ছে সাহিলের। এসব কিছু ভাবছিল সাহিল, তার মধ্যে ওর রুমে হুড়োহুড়ি করে ঢুকলো সব ভাই বোন। এক একজনের মুখভঙ্গি দেখার মতো হয়েছে। সাব্বির সেই বিছানায় ধপ করে বসে পড়ল।
সাব্বির সহ বাকিরা সাহিলকে আগেই জানিয়েছে যারা সিঙ্গেল তাদের রুমে কোনো পারমিশন নিয়ে ঢুকি না আমরা। অভ্যাস করে নাও তুমি। সাহিলের প্রথম দিন একটু অসুবিধে হলেও এখন সে সব মানিয়ে নিয়েছে। ভাই বোনদের সাথে আড্ডা দিতে তারও ভালো লাগে, নিজেকে এখন আর একা লাগে না। নিজেকে প্রাণবন্ত মনে হয়। সাব্বির মুখ ফুলিয়ে বলল, বিচার করো ভাইয়া, এসব অনাচার মানা যায় না। ঘোষেটি বেগম আমাকে রেখে অন্য ছেলেদের কমেন্টের রিপ্লাই করেছে। সাব্বিরের কথা বলার পরই হো হো করে হেসে উঠল নেহা, বৃষ্টি, জেরিন। রৌফটা আজ কলেজে গেছে, সে আবার ক্যাডেটের স্টুডেন্ট, বেচারা নাওয়া খাওয়ার সময় পায় না যেন। বাকিরা গেছে অফিসে। নিখিল, মিহিরের বিয়ের রিসিপশন করা হবে পরের মাসের শুরুতে। আত্মীয়দের দাওয়াত দেওয়া শুরু করেছে ইতিমধ্যে। এবার বাড়ির বড়রা সাহিলকেও একটা বিয়ে দিতে চায়। ছেলেটা এত মেয়েবি রোধী কেন বুঝে আসে না হামিদা বেগমের। সাব্বির তো ছিল একটা, তাও তো এখন বিয়ে করে বউ ছাড়া চোখে দেখে না। সাহিলটার একটা গতি হলে হয়, বাড়ি ভর্তি নাতি নাতনি না থাকলে কি জমে নাকি। তিন যা মিলে কত শত প্ল্যান করে রেখেছে, এদিকে বাড়ির ছেলে বিয়ে করতে চায় না। সাহিল হাসতে হাসতে বলল, তোমার পক্ষ আমি নিব না সাব্বির। আমার বোনের পক্ষে আমি। সাব্বির মুখ বাঁকিয়ে উঠে বলল, সবাই চল তো, এখানের মানুষটার সাথে আমাদের কোনো কথা নেই। আমাদের তো উনি পর ভাবে, দেখছিস না কেমন আপনি আজ্ঞে করছে। অপরিচিত কিনা, চল চল, মনে হয় আমরা বিরক্ত করছি। সাব্বিরের কথা শুনে সাহিলের মনে হলো আগের দিনের শাসা নোর কথা। সাব্বির সহ বাকিরা বলছিল, শুনো ভাইয়া, রুলস ইজ রুলস। আমাদের বাড়িতে ছোটদের সবাই তুই করে বলে, কারণ আমাদের এত সম্মান হজম হয় না। তাছাড়াও তুই করে না বললে কেমন পর পর লাগে, একদম বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার এর মতো সম্পর্ক মনে হয়। তাই তুমি তুই করে বলবা, বুঝছো? এমনিতেই আমাদের ভাই হয়ে অন্যের বাড়িতে থেকে বয়সগুলো নষ্ট করেছো, এখন কিন্তু আমরা একদম এসব প্রতিবেশী মার্কা ব্যবহার মেনে নিব না। সাব্বিরের পেছনে পেছনে লেজ গুটিয়ে সবগুলো বের হচ্ছে, যে কেউ বলে দিবে প্রথম জন গুরু, বাকিরা তার শিষ্য। সাহিল গম্ভীর কণ্ঠে বলল, এই মাথা মোটা দ্বারা বলছি, সাহস তো কম না তোদের, যেতে বলেছি আমি। এমনিতেও তোদের দিয়ে একটা কাজ করানোর আছে আমার। সাব্বির তো লাফিয়ে খাটে উঠে সাহিলকে জড়িয়ে ধরে বলল, পেয়ারের ভাই আমার। সাহিল নাক মুখ কুঁচকে বলল, জেরিন, তোর জামাইকে সামলা। বউ রেখে একটা পুরুষ মানুষকে কেমনে জড়িয়ে ধরেছে দেখ, আমার তো সন্দেহ হচ্ছে এখন। সাব্বির তড়িৎ গতিতে সাহিলকে ছেড়ে দিল, বলে উঠল, তোমাকে ভালো মনে করেছিলাম, তুমি তো দেখছি নিখিল ভাইয়ের মতোই। কেউ একটু সম্মান দিল না আমাকে। সাহিল টিস্যু এগিয়ে দিয়ে বলল, তোদের ভাই হয়ে ভালো হলে সমাজে কোনো মান সম্মান থাকবে নাকি আমার? এখন দুঃখে তুই কান্না কাটি করে নে, চোখ মুছে ফেল। সাব্বির বলে উঠল, এ অপমান মেনে নেওয়া যায় না, বলে দিচ্ছি, দেখবে তোমার বউ তোমাকে 3 বেলা নাকানি চুবানি খাওয়াবে। সাহিল বলে উঠল, বৃষ্টি বোন আমার, এটাকে সরা বন। বিয়ে না করতেই তোর ভাইকে মেরে তোর ভাবিকে বিধবা করার তাল করছে, এই হতো উচ্ছারা। নেহা বলে উঠল, আমার ভাইকে একা পেয়েছো নাকি তোমরা? যা তা করছো তার সাথে চলো চলো ভাইয়া, আমি আছি তোমার সাথে। সাব্বির বলে উঠল, নেহা বইন আমার, তোর গুলুমুলু 4-5টা বাচ্চা হোক, ওই গুলো সব তোর মতো হোক, দোয়া করি তাহলে আমার দল ভারী হবে। আমার নিজের বাচ্চার প্রতি আমার কোনো বিশ্বাস নাই বোন, সবগুলা হবে তো ঘোষেটি বেগমের মতো। জেরিন এসে সাব্বিরকে দিয়েছে এক ঘুপছি। সাব্বির আহ করে উঠল, পর পর হাত হলে বলল, তোর মতো বউ কপালে জুটলে আর জীবনে প্রেম ভালোবাসা কিচ্ছু থাকবে না। জেরিন ঠোঁট উল্টে বলল, আমি তোকে জ্বালাই, টর্চার করি, এভাবে বলতে পারলি থাকবো না আর তোর সাথে। সাব্বির জেরিনের পিছনে ছুটে গিয়ে বলল, ঘোষেটি বেগম আমার ভালো বউ মনা বউ, আমি এসব কখন বললাম? তুই তো সুইট, একদম রসমালাই। সাহিল বলে উঠল, আরে তোরা নিজেদের মধ্যে আবার লেগেছিস, আমার কথাটা তো শোন, এটা বেশি গুরুতর। একটা মেয়ে। কথা সম্পূর্ণ করার আগেই হুড়মুড়িয়ে খাটে বসল সবাই। রা চোখে চেয়ে বলল, মেয়ে? সাব্বির গদগদ হয়ে বলল, আমাদের ভাবি। সাহিল বিরক্তি নিয়ে বলল, না, আমার বিয়ে। উফ, মেয়েটা আমার জীবনটা নাই নাই করে দিচ্ছে। জেরিন বলে উঠল, ভাইয়া সামথিং সামথিং, তাই না?
সাহিল বলে উঠল, দিব একটা ধরে, কিসের সামথিং? বল নাথিং। মেয়ে মানুষ রে দেখতেই ভালো লাগে না, তার উপর যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়, মেয়ে জীবনে কত প্যারা ভাব একবার। এখন তোরা ওটাকে যেভাবে হোক সরিয়ে অন্য কোথাও জব দিবি আর আমাকে ছেলে অ্যাসিস্ট্যান্ট এনে দিবি। সাব্বির বলে উঠল, আমার অ্যাসিস্ট্যান্ট মেয়ে হলে তো আমি নাচতে। জেরিন বা অঙ্গ করে বলল, তুই যার মেয়ে দেখে হাঁটু কাঁপে। হাস্যকর কথাবার্তা বলবি না। আর ভাইয়া শোনো, এসব অফিসিয়াল বিষয় তুমি ভালো সামলাতে পারবে, কিন্তু যদি মেয়েটাকে আমাদের পছন্দ হয়ে যায় তো তোমাকে বাসর ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। সাহিল চোখ বড় বড় করে তাকালো। বৃষ্টি নেহা বলে উঠল, ওভাবে তাকিয়ে লাভ নেই বুঝলে, এবার মিস না একটাই ভাবি চাই, তাও আবার 2 মাসের ভিতরই। সাহিল চেঁচিয়ে বলে উঠল, অসম্ভব, আমি বিয়ে করব না। সাব্বির বলে উঠল, তুমি করবে, সাথে তোমার চাচাও করবে। জেরিন সাব্বিরের মাথায় মেরে বলল, ভাইয়ার চাচা তোর বাপ লাগে? সাব্বির ভাব নিয়ে বলল, ও, আমার বাপ কি দেখতে কম হ্যান্ডসাম? এখনো 2-3টা মেয়ে ইজিলি হাতের মুঠোয় রাখতে পারবে। জেরিন ডেকে উঠল, মেজো মা শুনছো? তোমার ছেলে আমার ভোলা ভালা শ্বশুরটাকে আবার বিয়ে করাতে চায়। সাব্বির জেরিনের মুখ চেপে ধরে বলে, তোকে প্রপোজ করলাম, কার জবাব দিলি না? আমার সংসারটা হলো না, এর মধ্যে তুই আমার বাপের সংসারে পেট্রোল ঢালছিস। নেহা বৃষ্টি তেড়ে এসে বলল, তুমি আমাদের না জানিয়ে প্রপোজ করে ফেললে। এসব প্রস্তাব গ্রহণযোগ্য না, মানি না, মানব না। সাহিল বলে উঠল, এই বকার দল, তোরা কি এখন এসবে ওয়ারি পেতে দেখবি? বৃষ্টি বলে উঠল, দেখবি মানে? কতবার দেখেছি বলো? কার কারটা বাকি রেখেছি তা জিজ্ঞেস করো। শুধু ভদ্রলোক বলে কারো বাসর ঘরে উকি দেইনি। সাহিল অবাক হয়ে তাকিয়ে, কি উচ্ছু বাহিনী রে বাবা। নেহা বলে উঠল, চিল, তুমিও আমাদের মতো হয়ে যাবে, অপেক্ষা করো। আরে তোমার মা, আমার মা, সবাই তো এই দলের সদস্য। সাহিল চেঁচিয়ে উঠে বলল, কি? আমার মাথায় কেউ পানি দে। সাব্বির বলল, শুধু পানি না, বরফও দিব। আগে তোমার বোনকে বলো আমার প্রেম নিবেদন সাদরে গ্রহণ করতে। জেরিন সাব্বিরের চেপে ধরা হাতে বসিয়ে বলে উঠল, এসব শুকনো প্রপোজাল আমি নিব না, ইউনিক কিছু কর। সাব্বির হাত সরিয়ে নিয়ে বলল, অসভ্য মহিলা, তোর প্রপোজালের থায় আগুন কোথায়? জামাইকে চুমুটুমু দিবি না তুইরা, খসি পোনা করছিস? সাহিল কপাল চাপড়ালো, এদের বলে কি লাভ হবে? মাঝখান থেকে ওই সোহানাটা ওর মাথা চিবিয়ে খাবে। মেয়েটা এত বক বক করতেও পারে আল্লাহ। কেন মরতে যে একে চাকরিটা দিয়েছিল। ভাই বোনরা মিলে বক বক করে পার করলো অনেকটা সময়, তবুও কথা যেন শেষ হবার নয়, কোনো না কোনো নতুন টপিক এসেই পড়ে। সাহিলও এদের সাথে থেকে নিজেকে বাচাল উপাধি দিতে ভুলল না। শেষ 4 বছরে মিলিয়েও হয়তো সাহিল এত কথা বলেনি যতটা কথা গত কয়েকটা দিনে বলেছে। হাসি খুশি থাকতে হলে পরিবারের সাথে মিশতে হয়, তাদের সাথে সব শেয়ার করতে হয়, প্রাণ খুলে ভালোবাসা দিয়ে পরস্পরের সাথে মিলেমিশে থাকার নামই পরিবার। শান্তি, সুখ তো পরিবারের মায় ভালোবাসায় নিহিত। সকাল 7টা, চিন্তিত ভঙ্গিতে নেহা পুরো রুম জুড়ে পায়চারি করছে। হাতে তার নেন্সি কিট। ভয় ভয় আছে ভীষণ, কাউকে বলেও নি, জানে এর জন্য 100টা বকা খাবে মায়েদের কাছে। তারপরও নেহা চায় যদি সত্যি সত্যি ওর বেবি আসে তো সবাইকে সারপ্রাইজ দিবে। কিটটা ওকে নিয়েছে বৃষ্টিকে দিয়ে, যতই হোক তার প্রাণপ্রিয় বন্ধু, আগে পড়ে বোন, ননদ। কিছু সময় অপেক্ষা করার পর নেহার পা থমকে গেল, পজিটিভ দেখেই চোখের কোণে অশ্রুরা ভিড় করল। মুখে ভুবন ভুলানো হাসি। খুশিতে লাফিয়ে উঠেছিল মেয়েটা। পেটে হাত দিতেই নিঃশ্বাস ভারী হয়ে আসলো ওর, কেঁদে ফেলল এবার কাপা কণ্ঠে বলল, বেবি সোনা, মায়ের কাছে অবশেষে চলেই এসেছো। মা ভীষণ ভীষণ খুশি তোমাকে পেয়ে। নেহা চোখ মুছে ফেলল এবার, আরও একটা চিন্তা, নিখিলকে কিভাবে বলবে। কেমন এক অনুভূতি হচ্ছে তার, লজ্জাও পাচ্ছে আবার আনন্দে গা ভাসাতে মন চাচ্ছে। নিখিল কেমন প্রতিক্রিয়া দিবে দেখার জন্য অধিক আগ্রহী নেহা। নিখিল রুম থেকে বেরিয়ে একটু বসার ঘরে গেছে, বিয়ের অনুষ্ঠান করা নিয়ে আলোচনা চলছে। নেহা এখনো বসে আছে আগের মতো। বেশ সময় পর নিখিল আসলো, নেহাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? নেহা এক পলক দেখল নিখিলকে, তার হৃৎপিণ্ড লাফাচ্ছে যেন।
নেহা নিখিলের দিক দিক নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, পা অঞ্চ মারুন, আপনার জন্য গিফট আছে। নিখিল চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে বলল, আমার মতো এত মানুষটার জন্য তোর বিলা ই মার্কা ছোট হাতে কি গিফট এনেছিস নেহা? তোর ঠোঁট দিয়ে 2-3টা চুমু টুমু দিতে পারতি, বেস্ট গিফট হতো আমার জন্য। নেহা এবার বিরক্ত হলো, বদের হাড্ডি বেশি কথা বলে। এমনিতেই না, ভাস নেহা, আর ইনি দেখো কাহিনী করছে। নেহা মিন মিন করে বলল, চুমু কেন, এখন পর্যন্ত দেওয়া সব কিছুর থেকেও বেশি মূল্যবান এই ইবি লাই মার্কা হাতের মুঠোয় রাখা জিনিসটা। নিখিল পকেটে দুহাত গুজে বলল, বলছিস? তারপর ও নিব না, যা ভাগ। নেহার মন খারাপ হতে শুরু করলো। নিখিল বুঝে ঠোঁট কামড়ে হাসল, তাও ভাব নিয়ে সরে পড়ল। নেহা চেঁচিয়ে বলল, সত্যি নিবেন না আপনি? নিখিল আগের মতো করেই বলল, না। দেখা গেল তুই আগের বারের মতো তেলাপোকা ধরিয়ে দিলি আমায়। নেহার রাগ উঠল, সব সময় কি সে দুষ্টুমি করে নাকি? লাগবে না ভদ্রভাবে বলা, এর মতো লোক এসব সহজ সরল জিনিস নিতেই পারবে না। নেহার আগে ফুঁসছে নিখিল নিজের হাসি আড়াল করতে ব্যস্ত। নেহার হাতের মুঠোয় রাখা জিনিসটা ছুঁড়ে মারল নিখিলের উপর, পড়ে ধূপধাপ পা ফেলে রুমের বাহিরে চলে গেল। নিখিল হাতে ক্যাচ ধরা কেকটা দেখা মাত্রই চোখ বড় বড় করে ফেলল, কি বলবে যেন বুঝতেই পারল না। নেহা কি অভিমান করলো, এক দৌড় লাগালো নিখিল রুম থেকে বের হতেই নেহাকে পেয়ে গেল, বেশি দূর যেতে পারেনি মহারানী। নিখিল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল নেহাকে। নেহা থমকালো হঠাৎ এমন হওয়ায়, পরক্ষণেই নিখিলকে ছাড়াতে ব্যস্ত হলো। নিখিল নেহাকে বুকের সাথে মিশিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ বৌজান। নেহা বুঝে গেল ছেলেটা কেঁদে দিয়েছে। নেহার চোখও অশ্রুসিক্ত হলো, দুজনের চোখেই আনন্দে পানি চলে এসেছে, বাবা মা হওয়ার খুশিতে আবেগে আপ্লুত হয়ে পড়েছে। নেহা বলে উঠল, এবার তো ছাড়ুন, এভাবে কেউ ধরে নাকি? নিখিল খুশিতে পাগল প্রায় যেন। নেহাকে রুমের কাছে নিয়ে গিয়ে দুহাতে বাহু জড়িয়ে ধরে অনেকটা জোরেই খুশিতে চিৎকার দিয়ে উঠল। নেহাকে ঘুরাতে ঘুরাতে বলল, নেহা বিশ্বাস কর, আমি আজ কতটা খুশি তোকে বলে বুঝাতে পারবো না, আমার যে কি করতে ইচ্ছে করছে এখন। ঈসা আমার নেহা পাখিটা, আমাকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়েছিস আজ তুই। আবার নেহাকে জড়িয়ে ধরল। নেহা মুগ্ধ চোখে নিখিলের চঞ্চলতা দেখছে, পাগলামো দেখছে, গম্ভীর মানুষটা প্রাণ খুলে হাসছে। এদিকে নিখিলের চিৎকার শুনে সবাই ভয়ে জুবুথুবু হয়ে ছুটে আসছে, নেহার কিছু হলো না তো আবার? সবাই এসে দেখল দরজা হাট করে খোলা। নিখিল নেহাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, বড়রা থতমত খেয়ে আশেপাশে তাকালো। নিখিল নেহা দু গালে হাত রেখে যেই না চুমু দিতে যাবে, তখনই সাব্বির চেঁচিয়ে উঠে বলল, ভাইয়া সাবধান, আমরা সবাই কিন্তু এখানে আছি। নিখিল যেন তোয়াক্কা করল না, সে বলল, 2 মিনিটের জন্য সবাই চোখ বন্ধ করে রাখো প্লিজ, আমার বাবুর আম্মুকে আমি একটু আদর করে নেই। নেহার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এ ছেলের তো পুরো মাথা গেছে, এখানে বড় আব্বু আছে, মেজ আব্বু আর তার বাবাও। এ কেমন নির্লোভ, যে পাল্লায় পড়ল। নেহা কিছু বলার আগেই নিখিল নেহার মুখে চুমুতে ভরিয়ে ফেলল। নেহা নড়েচড়ে যেতেই নিখিল অঙ্কিত হয়ে বলল, নেহা একদম নড়াচড়া করবি না, বেবিটা ব্যথা পাবে তো। নেহা ঠোঁট উল্টে ফেলল, কাদো কাদো মুখ করে এগিয়ে গেল হামিদা বেগমের দিকে, বলে উঠল, বড় মা, তোমার ছেলে আমাকে একটুও ভালোবাসে না। দেখো বাবু না আসতেই ওকে ভালোবাসা দিচ্ছে। তোমার ছেলের বিচার করো বলছি। সবাই চোখ বড় বড় তাকিয়ে হতবাক, কি হলো, কিসের বাবু? কি নিয়ে কথা হচ্ছে? সাহিল বলে উঠল, কেউ কি বলবে কি হচ্ছে এখানে? নিখিল আগে বল, নেহা কি নিয়ে কথা বলছে? নিখিল সাহিলকে জড়িয়ে ধরে লাফিয়ে বলে উঠল, আমি বাবা হচ্ছি ভাই। সাব্বির, জেরিন, বৃষ্টি, রৌফ একত্রে খুশিতে চিৎকার দিয়ে উঠল। একে অপরকে জড়িয়েও ধরল। হামিদা বেগম নেহাকে জড়িয়ে ধরে বলল, বেঁচে থাক মা। অনেকে অনেক সুখে থাক। একে একে সাহারা তাহমিদা জড়িয়ে ধরল। তাহমিদা বেগম খুশিতে কেঁদে ফেললেন, তার বাচ্চা মেয়েটা মা হবে। শাহ আলম চৌধুরী খুশিতে শহীদুল চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, শহীদুল, আমি দাদু হব। ভাবতে পারছিস, চল চল, মিষ্টি কিনতে হবে তো। বাড়িতে খুশির আমেজ যেন 4 গুণ বেড়ে গেল। নেহাকে যেন সবাই আদরে আদরে মুড়িয়ে রাখছে, তার উপর সাহেল নিখিলের মিল দেখে সবাই আরো ভীষণ খুশি।
সাব্বির নাচতেছে আর বলতেছে, আল্লাহ আমি চাচ্চু প্লাস মামা হব। ঘোষেটি বেগম রে, আমার তো খুশিতে মরে যেতে ইচ্ছে করছে। নিখিল নেহা মাঝে মধ্যেই টুকটাক ঝগড়া করছে, এই তো নেহাকে নিখিল বলল, হিংসা করিস কেন এত আমার বেবি, ওটা একদম নজর দিবি না। নেহা ঠোঁট উল্টে বলেছে, তো নিজের পেটে রাখো, আমার পেটে থাকবে তো আমার বেবি, বুঝছো? তুমি নজর দিবা না। কিছু না হলেই বড় মা বলে কেঁদে দেয়। নিখিল পড়েছে ফাসাদে, কি একখান বউ, আগে তো ছিল বাচ্চা, এখন মা হবে, শোনার পর থেকে যেন বাচ্চামো বেড়েছে, আহ্লাদি হয়ে উঠেছে একদম। নিখিল বউকে একবারের জন্য ও কাছে পাচ্ছে না, বউটাকে একটু মন মতো আদরও করতে পারছে না। মা গুলা ভাই বোন গুলা তাকে পাত্তাই দিচ্ছে না একদম, যেন একা নেহাই মা হচ্ছে, বাবার কোনো কাজ নেই। ড্রয়িং রুমে বসে আনন্দে মেতেছে সবাই। তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করল এক রমণী, পরনে জলপাই রঙা কুর্তি, জিন্স আর স্কার্ফ দিয়ে ঘোমটা টানা, হাতে একটা ফাইল। ভীষণ মায়াবতী মেয়েটা, প্রথম দেখাতেই যে কারো নজর কাড়ার মতো। সাহারা তো উঠে গিয়ে জিজ্ঞেস করল, কে মা তুমি? কি দরকারে, আসলে আমরা কি তোমাকে চিনি? এসো বসো। মেয়েটা ইতস্তত বোধ করল। এলোমেলো কণ্ঠে শব্দ খুঁজল, যেন মিষ্টি কণ্ঠে বলে উঠল, না মানে আন্টি, এটা কি সাহিল স্যারের বাসা? উনার সাথে কিছু দরকার ছিল। সাহিল সিঁড়ির শেষ মাথায় দাঁড়িয়ে ধমক দিয়ে বলল, এই মেয়ে তুমি এখানে খুঁজতে খুঁজতে বাড়ি অবধি চলে এসেছো? সাহস তো তন্দ না। হঠাৎ করে এরকম রাশভারী কণ্ঠে ধমক খেয়ে আগত মেয়েটি চুপসে গেল। পরমুহূর্তেই কিছুটা এগিয়ে গিয়ে বলল, স্যার আমি আসলে। সাহিল আবার ধমকের সুরে বলল, তুমি কি আসলে নকলে শুরু করেছো? তোমার কি একটা কথা কানে যায় না নাকি? আমি তো বললাম 2 দিন পর অফিসে এসে সব কাজ করব, তুমি 1 সপ্তাহ ধরে ফোনের উপর ফোন করেই যাচ্ছ। এই মেয়ে বসো কি তুমি না আমি? মেয়েটি মাথা নত করে ফেলল। সে জানতো সাহিল নামক মানুষটি বড্ড কঠিন ধাঁচের, কিন্তু এতটা তা সে বুঝেনি। চাকরিটা দেওয়ায় লোকটাকে এতটাও খারাপ মনে হয়নি সোহানার। তারপরও বড়লোক মানুষ, তার উপর দয়া করেছে, এটাই অনেক। তাদের কথা ব্যবহারে দাম্ভিকতা থাকবে, এটাই তো স্বাভাবিক। সোহানা ধীর কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি আসতাম না, আর না আপনাকে এতবার কল করে বিরক্ত করতাম। আমাদের কোম্পানি এমনিতেই লসের মধ্যে আছে, তার উপর এখন একটা বড় অর্ডার আটকে আছে, শুধু আপনার সাইন না দেওয়াতে তাই এসেছি। একজন কর্মচারী হিসেবে এটা আমার দায়িত্ব ছিল। যে প্রতিষ্ঠানে আমি কাজ করি তার কোনো ক্ষতি আমি চাই না। আজকেই লাস্ট ডেট ছিল, এর মধ্যেই ডকুমেন্টস আমাকে জমা দিতে হতো, তাই বাধ্য হয়ে আপনার বাসায় এসেছি। যদি একটু সাইন করে দিতেন তো ভালো হয়। সাহিল সহ বাকিরা হতবাক হয়ে তাকিয়ে। মেয়েটা তাদের কাজের জন্য আসলো। একটা কার কতটা নিষ্ঠাবান হলে এমনটা করতে পারে? জেরিন, সাব্বির সহ ছোটরা খেই পেছে ভাইয়ের উপর এরকম একটা মিষ্টি মেয়েকে কিনা এভাবে কথা শোনালো। মেয়েটার এত সুন্দর মুখটা কেমন কালো হয়ে গেল, মন খারাপটা যেন স্পষ্ট ফুটে উঠেছে মুখে। ভালো করেও তো বলতে পারতো, মেয়েদের পছন্দ করে না দেখে কি এভাবে বলতে হবে? তাহমিদা বেগম এগিয়ে এসে বলল, মা তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এসো বসো, কাজই তো একটু পরই করতে পারবে। তুমি এত ভালো সময় আমাদের বাড়িতে এসেছো, আর ছেলেটাকে দেখো, কোনো আক্কেল জ্ঞান নাই, তোমাকে কেমন বকা দিল, এর কান মলে দিব আমি। কাজে অমনোযোগী হয়ে গেছে, একদম মন খারাপ করবে না, ঠিক আছে? হামিদা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন, প্লেটে করে মিষ্টি ফল সাজিয়ে এনেছেন। তাহমিদা ততক্ষণে সোহানাকে সোফায় বসিয়ে দিয়েছে। মেয়েটা শান্তশিষ্ট দেখেই বোঝা যাচ্ছে। হামিদা বেগম হেসে জিজ্ঞেস করল, তা মা তোমার নাম কি? বাড়ি কোথায়? বাসায় কে কে আছে? আমার নাম সোহানা জাহান আন্টি। অফিসের থেকে কিছু দূর একটা বাসায় ভাড়া থাকি, গ্রামের বাড়ি রাজশাহীতে। বাসায় শুধু আমার একটা ছোট বোন আছে। সাহারা বলে উঠল, তোমার বাবা মা? সোহানার মুখটা মলিন হয়ে গেল, চোখে অশ্রুরা ভর করল, যেন তবুও গড়িয়ে পড়ল না। ছোট করে বলল, মারা গেছে। সাহারা, তাহমিদা, হামিদা তিনজনেরই খারাপ লাগলো, মেয়েটার এইটুকু বয়সে বাবা মা হারিয়ে বোনকে নিয়ে একা একা থাকছে। হামিদা বেগম আলতো হাতে সোহানাকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করছো কেন?
এই দেখো আমরা সবাই তো আছি, যখনই মন কেমন করবে আমাদের কাছে চলে আসবে, কেমন বোনকেও সাথে নিয়ে আসবে। এই 3টা মাকে তোমার পছন্দ হয়নি বলো? সোহানা মাথা নাড়ল, তার পছন্দ হয়েছে। বৃষ্টি এসে পাশে বসে বলল, আমাদেরও কিন্তু তোমাকে ভীষণ পছন্দ হয়েছে ভা। জেরিন বৃষ্টির মুখ চেপে ধরে বলল, কোন ক্লাসে পড়ছো? নাকি শুধু জব করছো? সোহানা বলে উঠল, অনার্স ফাইনাল ইয়ার, সাথে জব করছি। সাব্বির বলে উঠল, ঘোষেটি বেগম তোর ক্লাসমেট, যা বন্ধুত্ব করেনে। বৃষ্টি বলল, আমরা কি ভেসে এসেছি? আপু আমার সাথে বন্ধুত্ব করবে না তুমি? সোহানা দ্বিধাদ্বন্দ্বে ভুগল, এত সহজে মানুষগুলো তার সাথে মিশে যাবে একটুও বুঝতে পারেনি। সে তো ভেবেছিল এত বড়লোক পরিবারের মানুষ তাকে হয়তো পছন্দ করবেই না, উল্টো এভাবে চলে আসায় অপমান করে দিবে। সোহানা কিছুটা হাসার চেষ্টা করে বলল, করব। নেহা সিঁড়ি দিয়ে এসে বলল, আমাকে রেখেই সবাই ভাবির সাথে পরিচিত হয়ে গেলে? নেহার কথায় সবাই মুখ চাওয়াচাওয়ি করল। সাব্বির আমতা আমতা করে বলল, না মানে সোহানা, হয়েছে কি, আজকে আমাদের এক ভাইয়ের বউ আসার কথা ছিল, তাই নেহা বইন ভেবেছে তুমি সে মেয়ে। হামিদা বেগম বুঝল না ছেলে মেয়ে গুলার মাথায় যে কখন কি চলে। কোন ভাবি আসার কথা আবার? তিনি ওদের কথায় পাত্তা না দিয়ে সোহানাকে বলে উঠল, সোহানা এই নাও মিষ্টি খাও, মা জানো তো আমার বড় ছেলে সাহিলের ভাই বাবা হচ্ছে, আর আমরা দাদি হব, সাথে নানুও, বুঝলে? তুমি একদম সুন্দর একটা সময় এসেছো, আমরা ভীষণ খুশি হয়েছি। সোহানাকে সাহারা হামিদা তাহমিদা মিলে এটা ওটা খাওয়াচ্ছে, তাদের আচরণে বুঝাই যাচ্ছে মেয়েটাকে তাদের মনে ধরেছে। সোহানার প্রথম প্রথম স্বস্তি লাগলেও এখন সে নিজেও তাদের সাথে মিশতে পারছে, মানুষগুলো এত ভালো, সহজেই কত আপন মনে হচ্ছে। সাব্বির সিঁড়ি দিয়ে উঠে গিয়ে সাহিলকে ঠেস মেরে বলল, ভাইয়া ভাবি কিন্তু সেই দেখতে মাশাআল্লাহ, একদম পারফেক্ট, পছন্দ হয়ে গেছে, এবার তুমি রাজি হলেও বিয়ে করতে হবে, না হলেও। বলেই হাই তুলে চলে গেল। জেরিন, বৃষ্টি, নেহাও আঙুল উঁচিয়ে বুঝালো তাদেরও পছন্দ হয়েছে। সাহিল বিরক্ত হলো, এই মেয়ে কিনা তার বউ। অসম্ভব, সারাদিন বক বক করবে ভাবতেই নিজেকে পাগল পাগল লাগছে সাহিলের। কখন না জানি তার মাগুলো তার উপর তেড়ে আসে, মানে মানে কেটে পড়ল। সোহানাকে পেয়ে তিনজাতে গল্প জুড়ে দিয়েছে। এদিকে নেহা, বৃষ্টি, জেরিন, মিহির, সাব্বির বসে কিছু সময় পর আসলো নিখিল এলাকায় মিষ্টি বিলিয়ে এসেছে সে। নিজের রুমে ভাই বোনদের মিটিং বসেছে দেখে জিজ্ঞেস করলো, কোথায় বোমা ব্লাস্টের পরিকল্পনা করছিস তোরা? সাহিল ভাই আর জীবনে। সাব্বিরের কথা নিখিল বলে উঠল, সোহানার সাথে সাহিল। নিখিলের কথায় মিহির এসে বলল, বন্ধু বাবা হওয়ার সাথে সাথে তোমার ব্রেনের দরজাটা ও যে একটু খুলেছে তাহা দেখে আমি একটু শান্তি পেলুম। নিখিল বলে উঠল, এসব কথা রাখো, সাহিল এসবে রাজি হবে না। সোহানাকে তো সহ্যই করতে পারে না। মেয়েটা ভালো, সৎ, পরিশ্রমী, তাই জবটা দিয়েছে। সাহিল কিন্তু এর বাহিরে ভাববে বলে মনে হয় না। নেহাতেতে উঠে বলল, এই সাব্বির ভাইয়া, এটাকে এখান থেকে সরাও তো, সব সময় নেগেটিভ চিন্তা, একটু ভালো কথা চিন্তা করতে পারে না নাকি? নিখিল ভ্রু কুঁচকে বলল, কার রুমে বসে আছিস তোরা সবাই? আমাকে যেতে বলছিস কোন সাহসে? তোরা সবগুলো বিদায় হ। যা পারলে সাহিলের বিয়ে দিতে পারলে তো ভালোই, আমিও চাই ওর জীবনে ভালো কেউ আসুক। সাব্বির ভাব নিয়ে বলল, এবার তো সাহিল ভাইয়াকে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার, এই চল সবাই গিয়ে প্রেমটা ঘটাই এদের মধ্যে। নেহা ওদের পেছনে যেতে নিলে নিখিল দরজার কাছে এসে নেহার হাত ধরে আটকে দেয়। ওরা সবাই বেরিয়েছে আগে, দরজাটা আটকে দেয় তা দেখে নেহা মুখ উল্টে বলল, আমাকে যেতে দিন, ওরা সবাই চলে গেছে। নিখিল নেহাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, জান, আমার ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। এটা নতুন কি? আপনার তো সব সময়ই প্রেম প্রেম পায়। তোর কোনো সমস্যা? তুই তো একটা কিপ্টে মহিলা, জামাইকে একটুও আদর সোহাগ করিস না। এত পারবো না। আমি তো পারবো। চলো আমার বাবুর আম্মু, তোমাকে একটু আদর করি। না। নিখিল নেহার ঠোঁটে আঙুল রেখে বলে, হুস, কথা বলবি না? কখন থেকে তোকে কাছে পাই না আমি, সারাদিন শুধু পালিয়ে বেড়াস, একদম বিরক্ত করবি না আমাকে, বেশি না, শুধু একটু আদর করব। নেহা গাল ফুলিয়ে রাখল, তা দেখে নিখিল হেসে শব্দ করে চুমু খেল নেহার গালে।
ঠোঁট কপালে আলতো চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে চুমু দিয়ে বলল, পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা এই অধমকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মিসেস চৌধুরী। নেহা নিখিলকে দুহাতে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি আমার তুলতুলে কিউট বেবি রাব্বু। নিখিল এবার না চাইতেও হেসে ফেলল, তার বউটা তার সামনে আসলে একদম বাচ্চা হয়ে যায়। উৎপেতে বসে আছে সাব্বিরের দল। কখন সোহানা আসবে আর তারা তাকে সাহিলের ঘরে পাঠাবে। এদের যদি একসাথে না করতে পারে প্রেমটা হবে কি করে। জেরিন বলে উঠল, দেখিস যদি প্লা নটা না ফলে না তোকে 10 দিন মেঝেতে ঘুমাতে দিব। সাব্বির মুখ ফুলিয়ে বলল, তা তো পারবি, আমি এখন ভালোবাসি তো জেনে গেছিস, ইগনোর তো করবি। হ্যাঁ। জেরিন ধাম করে একটা বসিয়েছে সাব্বিরের পিঠে। বৃষ্টি বলে উঠল, থামো তোমরা, ওই দেখো সোহানা আপু আসছে। জেরিন সাব্বিরকে ধাক্কা দিয়ে বলল, যাও যাও, পোরানের স্বামী, নিজের কাজটা সেরে ফেলো। সাব্বির কোনো রকম ব্যালেন্স ঠিক রেখে পড়তে পড়তে বেঁচেছে। সোহানা চলে আসায় জেরিনকে ইশারা করে বলল, তোকে কাঁচা খেয়ে ফেলবো আমি। সোহানা আলতো হেসে বলল, ভাইয়া, স্যারের রুমটা কোথায়? যদি একটা সাহায্য করতেন তো ভালো হতো। সাব্বির বলল, সোহানা বইন, আমার কি সাহায্য লাগবে বলো ভাইকে। আজ থেকে আমি তোমার একদম খাঁটি ভাই। জেরিন আড়াল থেকে বেরিয়ে এসে বলল, তুই ভাই ছাড়া অন্য কিছু হতে পারবি আদৌ? সাব্বির গম্ভীর কণ্ঠে বলল, আমি এক নারীতে আবদ্ধ নিবন্ধ ঘোষেটি বেগম। অন্য মেয়েরা আমার বইন না হয় খালা লাগে। তুই বুঝবি না এসব, আমি বিবাহিত বুঝলি, বউ ছাড়া কারো দিক তাকাই না। তাকালেও পারিস। তুই অনুমতি দে তাকাবো, মাথা থেকে পা পর্যন্ত। জেরিন গাল ফুলিয়ে বলল, লজ্জা করে না এরকম অশ্লী লো কথা বার্তা বলতে? ওদের কথার মধ্যেই সোহানা বলল, ভাইয়া আপনি বিবাহিত? জেরিন চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কেন, ওরে দেখে কি অবিবাহিত মনে হয়? সাব্বিরের পেট ফেটে হাসি আসছে, ঘোষেটি বেগম একটা সামান্য কথায় জেলাস ফিল করছে। সাব্বির নিজ থেকে বলল, সোহানা বইন, আমি বিবাহিত। জেরিনের হাত টেনে নিজের দিক এনে আবার বলল, এই তো আমার বউ। একদম টক ঝাল মিষ্টি। জেরিন রাগ দেখিয়ে বলল, ছাড় ছাড়, ধরবি না একদম। সোহানা হেসে বলল, আপনাদের একসাথে অনেক মানিয়েছে। সোহানা আমতা আমতা করে আবার বলল, ভাইয়া স্যারের কাছ থেকে একটু ফাইলটা সাইন করিয়ে এনে দিবেন প্লিজ। জেরিন বলল, তুমি যাও। সোহানা মিন মিন করে বলে, যদি ধমক দেয় আবার? এমনিতেই আমাকে দেখলে রেগে যায়। সাব্বির বলে উঠল, কিচ্ছু হবে না। ভাইয়া একটু রাগী তবে মনটা ভালো, তোমাকে তো যেতে বলল ভিতরে। তুমি আসলেই পাঠাতে বলেছে? স্যাটি। না মানে স্যারকে ভয় পাই আমি, অনেক দরকার তাই জবটাও ছাড়তে পারছি না। না হয় চাকরিটা প্রথম দিনই ছেড়ে দিতাম। মিহির বৃষ্টি এতক্ষণ পেছনে লুকিয়ে থাকলেও এবার সামনে আসলো। মিহিরকে দেখেই সোহানা বলল, স্যার আপনি এখানে? মিহির হেসে বলল, ভয় পাচ্ছে কেন, এখন আমি তোমার সার নই বুঝলে। আর এটা তো আমার শ্বশুর বাড়ি। সোহানার মাথার উপর দিয়ে গেল যেন সব। সাব্বির বলল, জেরিন তার বউ, কিন্তু দুজনের ভাব দেখে মনে হয় চির শত্রু, আবার তো তুই তো কারি সম্পর্ক। মিহির আসতো মাঝে মধ্যে অফিসে সাহিলের অনুপস্থিতে, এখন শুনছে সেও এ বাড়ির জামাই। মিহির ভরসা দিয়ে বলল, যাও, ওটা সাহিলের রুম। ভয় পাবে না, সুন্দর মতো যাবে, সাইন নিবে, চলে আসবে। সোহানা মাথা নাড়ালেও তার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে, যেন ছোটবেলা থেকেই একটু ভীতু সোহানা। তার উপরও যে এই শহরে নিজের জায়গা করতে পেরেছে এতেই খুশি সে। বোনটা আবার তার বিপরীতে এবার কলেজে পড়ছে। তবুও মেয়েটার বয়সের তুলনায় যেন অগাধ সাহস নিয়ে ঘুরে। সোহানা দরজায় নক করল কয়েকবার। ভিতর থেকে শব্দ আসলো না। সোহানা ডাকল, স্যার আপনি কি ভিতরে আছেন? আমি কি আসবো? উত্তর না পেয়ে সংশয় নিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকল সোহানা। ভিতরে ঢুকতেই বিপত্তি ঘটল। সাহিল ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়েছে, পরনে পোশাক খুবই সামান্য। সোহানার থেকে কয়েক কদমের দূরত্বে। সাহিল বেচারি চোখ খিচে বন্ধ করে নিয়েছে। উল্টো ঘুরে রুম থেকে বের হতে নিলেই কার্পেটে পা হড়কে পড়ে যেতে নেয়। সাহিল আকস্মিক ঘটনায় থ হয়ে গেছে। এ মেয়েটা না বলে কয় সোজা রুমে। তাও কেন, যেন মেয়েটার পড়ে যাওয়া তার মস্তিষ্কে কিছু একটা জানান দিল, মেয়েটাকে ধর পড়ে যাচ্ছে। সাহিল ছুটে এসে সোহানাকে ধরল।
সাহিলের চুল থেকে টুপটাপ পানি এসে সোহানার মুখে পড়তেই মেয়েটা চোখ পিট পিট করে তাকালো, পরক্ষণেই বন্ধ করে বলল, আমাকে ছাড়ুন প্লিজ, আমি বাহিরে যাব। ভয় থর থর করে কাঁপছে সোহানা, চোখের পাতা বারংবার অদ্ভুত ভাবে কাঁপছে। সাহিল অপলক তাকিয়ে ভীতু মুখশ্রীর দিকে। ঠোঁটের পাশে লাল রঙা তিলটা যেন মেয়েটার সৌন্দর্য বহু গুণ বাড়িয়েছে। উজ্জ্বল হলদেটে গায়ের রং। সাহিল কেন তাকিয়ে আছে জানে না, তবে হৃদয় জানান দিল মুহূর্তে মেয়েটাকে সে সারা জীবন দেখতে চায়। কেন যেন মনে হচ্ছে এই মেয়েকে দেখে হৃদয় তৃষ্ণার্ত হয়েছে। বুকে এক সমুদ্র জল থাকা সত্ত্বেও কেমন মরুভূমির মতো খা খা করছে সব কিছু। এ কেমন অদ্ভুত নাম না জানা অনুভূতি। সোহানা ডেকে উঠল, স্যার। Charuna. সাহিল অধর বাঁকিয়ে হাসল, কিছুটা ঝুঁকে সোহানার কানের কাছে বলল, সাহিল ইশরাক চৌধুরীর ইজ্জত হরণ করেছ তুমি রমণী। তোমার স্ত্রীস্বরূপ তুমি আমার হও, তোমার ইজ্জত ষ্ট হোক আমার হাতে পবিত্রভাবে। সোহানার অন্তরা তোত্তা ক্যাঁপে উঠল যেন। কি সব বলল লোকটা! সোহানা এক ছুটে রুম থেকে বের হতে গিয়েও পারল না। সাহিল এক ধমক দিয়ে বলল, দাঁড়াও বলছি। যেতে বলেছি আমি। অনুমতি নিয়ে তো আসনি, তবে যাওয়ার এত কিসের তারা? আমি না বলা পর্যন্ত এক পাও নড়বে না। সোহানা দাঁড়িয়ে পড়ল, মাথা নিচের দিক দিয়ে রেখেছে, বলে উঠল, আপনি তো বলেছেন আসার জন্য। মিহির স্যার বলল। আমি আসতে চাইনি, বিশ্বাস করুন। নকও করেছিলাম, সারা শব্দ না পেয়ে ঢুকে পড়েছি। সরি স্যার। কৈফিয়ত দিচ্ছ কেন? কিছু বলেছি আমি তোমাকে? আর এত ভয় পাও কেন? আমি বাঘ না ভাল্লুক। তাকাও আমার দিকে। সোহানা মাথা দুদিক নাড়ালো, যার অর্থ সে তাকাবে না। সাহিলের হাসি পেল, মেয়েটা ভেবেছে সে এখনো শার্ট ছাড়া আছে। আশ্বস্ত করে বলল, তাকাও, আমি শার্ট পরেছি আর ফাইলটা দাও। সোহানা তাকালো, হাতের ফাইলটা এগিয়ে দিল সাহিলকে। ভুলক্রমে হাত কিছুটা ছোঁয়া লাগতেই সোহানা হাত ছাড়িয়ে এনে যেই না কিছু বলতে যাবে, সাহিল বলে উঠল, ফাইলের কপি আমি রেখে দিচ্ছি, আমিই জমা দিয়ে দিব, তোমাকে কষ্ট করতে হবে না। সোহানা মাথা নাড়ল। সোহানাকে দেখে সাহিলের আবার হাসি পেল। মেয়েটা এত পরিমাণ ভয় পায় তাকে, কারণটা জানতে বড্ড ইচ্ছে হলো, তবুও দমে গেল। সোহানা বলল, এবার আমি যাই। সাহিল উঠে এসে সোহানার দিক এগোতেই সোহানা পুরো দমে পেছনে পেছাচ্ছে। সাহিল জিজ্ঞেস করল, পিছনে যাচ্ছ কেন? অদ্ভুত মেয়ে তো তুমি। আপনি এগিয়ে আসছেন কেন? সাহিল এক ছুটে সোনার সামনে চলে এসেছে। সোহানা দেয়ালের সাথে চেপে গেছে, কেঁদে দিবে প্রায় অবস্থা। চোখে পানি টলমল করছে। সোহানা এবার কেঁদে ফেলল, বলে উঠল, আমি আর কোনো দিন আসব না, সত্যি বলছি, এবারের মতো যেতে দিন, চাকরিও ছেড়ে দিব। সাহিল ঠোঁট কামড়ে ধরল, নিজের দুহাত পকেটে ভরে বলল, চাকরি ছেড়ে দুনিয়ার যেই কোনায় গিয়েই বসে থাকো না কেন। একবার যখন এসেছো তখন ফেসেছ। সাহিলের যা চাই তা সে নিজের করে নেয়, যে কোনো উপায়ে। ইউনো না, তোমার ভীতু মুখশ্রী, কাদো কাদো মায়াবী চোখ, বিশেষ করে ঠোঁটের কোণে ফুটে ওঠা রক্তিম মাইটার নেশায় আমি পড়েছি। তুমি যা খুশি বলো, ওটাকে সারা জীবন ছুঁয়ে দেওয়ার জন্য হলেও আমার তোমাকে চাই। আমি অন্ধকারের ডুবন্ত অমাবস্যা, তুমি আমার সেই অমাবস্যায় ভেসে ওঠা চাঁদ। হরিণ হয়ে বাঘের খাঁচায় আসতে নেই শোনা, এবার শিকারীর হওয়ার জন্য প্রস্তুত হও। সোহানা কাঠ কাঠ কণ্ঠে বলল, কখনো না। পর মুহূর্তেই ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। রিসোর্টে ঘুরতে যাওয়ার কথা ছিল আজ বাড়ির সবার, বিশেষ করে ছোটদের। সাব্বিরের সাথে জেরিন রাগ করেছে। দুজন দুদিন ধরে মুখ ফুলিয়ে রেখেছে। বৃষ্টি এসে জেরিনকে একটা শাড়ি ধরিয়ে বলল, এটা পরে নাও আপু, আমরা আজ সবাই শাড়ি পরব। মেজমা এটা তোমাকে দিতে বলেছে, তারাও কিন্তু আমাদের সাথে যাবে তাই মনে করে পড়ো। জেরিনের মেজাজ খারাপ, সাব্বির তার সাথে কোনো কথা বলবে না তাই যেতে চায়নি, কিন্তু বাড়ির সবার মুখের দিক তাকিয়ে যেতে হচ্ছে এখন। শাড়িটার দিক তাকিয়ে মুগ্ধ হলো, লাল রঙা একটা শাড়ি, কারুকাজটা ভীষণ নজর কাড়া। মনে মনে মেজমাকে একটা ধন্যবাদ দিয়ে দিল। কিছু সময় না যেতেই রোদ ছুটে এসে বলল, আপু জানো কি হয়েছে? রিসর্টে তো ভাইয়ারা আগে গেল, ওখানে নাকি সাব্বির ভাইয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই যাচ্ছি, তুমি কি যাবে? জেরিনের হাতে থাকা চিরুনিটা ধপ করে পড়ে গেল নিচে, শাড়িটা শুধু পরেছিল, চুলগুলোও বাঁধল না, আর এভাবেই দৌড় লাগালো নিচে। বৃষ্টি এসে বলল, তুমি কোথায় যাচ্ছ? সাব্বিরের কাছে।
কেন যাবে? কেন যাব মানে? এখন কি ওর কাছে যেতে হলেও তোদের পারমিশন নিতে হবে? তোরা যাচ্ছিস তাই এসেছিলাম, না নিলে আমি একাই যেতে পারি। মিহির বলল, আয় জেরিন, গাড়িতে উঠে বসো। সবাই আর চোখে জেরিনকে দেখছে। জেরিন কেমন অস্থির হচ্ছে, চোখ মুখে কত ভয় মেয়েটার। আজকে জেরিনের দিক তাকিয়ে সবাই মিটি মিটি হাসছে। রাগ করে থাকা না দুইটাকে আজ একদম টাইট দিয়ে সারবে ওরা। গাড়ি ছুটে চলেছে দ্রুত গতিতে, তবুও জেরিনের কাছে মনে হচ্ছে গাড়িটি পিঁপড়ার গতিতে চলছে। শহর থেকে 2 ঘন্টার দূরত্বে রিসোর্টটা প্রকৃতির নানান সাজে সজ্জিত। গাড়ি এসে থামল সেখানে। জেরিন এক প্রকার লাফিয়ে গাড়ি থেকে নামল। রিসর্টে আগে এসেছে সাব্বির। নিখিলের সাথে আসবে নেহা। নিখিল তার বউকে একা কিছুতেই আসতে দিবে না। সাহিলের আসার কথা থাকলেও সে বলেছে একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে আসবে। বড়রা আসবে দুপুরের পর। জেরিন দিক বেদিক খুঁজে বেড়ালো সাব্বিরকে। রৌফকে সামনে পেয়েই জিজ্ঞেস করল, সাব্বির কোথায়? রৌফ হাতের ইশারা করতেই একটা কটেজে দিক দৌড় লাগালো জেরিন। পেছনে গাড়িতে হেলান দিয়ে হেসে চলেছে মিহির আর বৃষ্টি। মাঝখানে একবার হাই ফাই দিয়েছে নিজেদের মধ্যে। রৌফ এগিয়ে এসে বলল, কি হলো বুঝলাম না, তোমরা হাসছো, আর আপু তো ভাইয়ার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, তাহলে এখন এমন ভাবে খুঁজছে কেন? মিহির বলে উঠল, বুঝলি রৌফ, তোর ভাই আর বোন এবার তোর ভাই আর ভাবি হতে যাচ্ছে। মানে ওদের মাঝে প্রেম টেম হবে এবার। রৌফ বুঝদারের মতো মাথা নাড়ল, যতই হোক একই বংশের কিনা। জেরিন দরজা ভেজানো ঘরটার দিকে ছুটে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলল। সাব্বির উল্টো দিক হয়ে দাঁড়ানো, কানে মোবাইল, কারো সাথে কথা বলছে। জেরিন এক ছুটে গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় ভড়কে গেল সাব্বির। ফোনে কথা বলা বন্ধ করে বুঝার চেষ্টা করল কি হয়েছে। জেরিন এসেছে বুঝেই কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল নিজেও। সাব্বির আজকে নিজে থেকে কিছু বলবে না, আর না কিছু করবে। জেরিন যদি আদৌ তার জন্য কিছু অনুভব করে তো সে নিজ মুখে বলুক। কিন্তু মেয়েটা এভাবে ছুটে আসলো কেন? কি হয়েছে ওর? জেরিন নিজ থেকে সামনে চলে আসলো। সাব্বিরের হাতে মুখে হাত বুলিয়ে দেখল কোথাও কোনো আঘাত লেগেছে কিনা। জেরিনের অশ্রুসিক্ত ভেজা চোখ দেখল সাব্বির। মেয়েটা ভীষণ রকম ভয় পেয়েছে। জেরিন কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, তোর কোথাও লাগেনি তো? রৌফ বলল, তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সাব্বির বুঝে গেল ভালো করেই এসব কিছু তার ভাই বোনদেরই চাল, কিন্তু বোকা জেরিনটা বুঝলই না। এতটা উতলা কেন হলো মেয়েটা? তবে কি সত্যি জেরিন ভালোবাসে সাব্বিরকে? এক অজানা ভালোলাগায় পুলকিত হলো সাব্বিরের মন। নিজেকে যথাসম্ভব কঠোর রেখে বলল, আমার যা খুশি হোক, মরি বাঁচি তাতে তোর কি? আমার কোনো কিছুতেই তো তোর কিছু যায় আসে না। আমি মরে গেলে তুই বেঁচে যাবি, মুক্তি পেয়ে যাবি, শান্তি পাবি। জেরিন চেঁচিয়ে ডেকে উঠল, সাব্বির। সাব্বির বলে উঠল, চেঁচাচ্ছিস কেন? সত্যি কথা শুনতে পারছিস না কেন? জেরিন ফুপিয়ে কেঁদে ফেলল। কোনো কথা না বলে শুধু কেঁদেই যাচ্ছে মেয়েটি। জেরিন ছুটে চলে যেতে চাইল, সাব্বির এভাবে বলতে পারল। সে তার মৃত্যু কামনা করে। সাব্বির জেরিনের হাত ধরে ফেলল পেছনে থেকে। জেরিন চুপচাপ দাঁড়িয়ে কাঁদছে। জেরিনকে টেনে নিল সাব্বির, শক্ত করে জড়িয়ে ধরতেই জেরিন আবার কেঁদে উঠল। সাব্বির জড়িয়ে ধরে রেখেই মাথায় থুতনি ঠেকিয়ে বলল, কি ব্যাপার মহারানী, আমার জন্য হঠাৎ এত দরদ, এতটা অস্থিরতা? প্রেমে টেমে পড়ে গেছো নাকি? জেরিনের কান্না বন্ধ হলেও কোনো কথা বলল না। সাব্বিরের বুকে মাথা ঠেকিয়ে পড়ে রইল। সাব্বিরের কিছু হলে সে এলোমেলো হয়ে যাবে। তার সুন্দর গোছানো জীবনের কর্ণধার তো সাব্বির নিজেই। জেরিন যে বড্ড অগোছালো, সাব্বির ছাড়া তাকে গুছানোর মতো কেউ নেই। জেরিনের কেমন দম বন্ধ লাগে এই ছেলেটাকে ছাড়া। ছেলেটার কিছু হলে তার কি হবে? কিভাবে থাকবে ভেবেই নিজের ভিতরটা ধুমড়ে মুচড়ে উঠে জেরিনের। সাব্বির নিঃশব্দে হাসল। জেরিনকে রাগাতে বলল, ওই দিন তো বললি আমার মতো মানুষকে চাই না তোর। আমাকে নাকি ভালো লাগে না, আর আমি নাকি বেশি জ্বালাই তোকে? এখন আমাকে জড়িয়ে আছিস কেন? ছাড়। তুই তো বললি যাতে বুকের মধ্যে জড়িয়ে অন্য কাউকে রাখি। তুই থাকতে চাস না এখানে, তবে কেন এসেছিস জেরিন? কিসের টানে, কোন অধিকারে? জেরিন জোরে জোরে শ্বাস নিচ্ছে, কি বলবে বুঝতে পারছে না। দুরাত ধরে এক ফোঁটাও ঘুমাতে পারেনি, এক মুহূর্তের জন্য ও শান্তিতে ছিল না। সাব্বির তার সবচেয়ে প্রিয় বদ অভ্যাস।
যেটা সে কিছুতেই ছাড়তে চায় না, সাব্বিরকে অভ্যস্ত হতে না করে সে নিজেই জড়িয়ে গেছে সাব্বিরের সাথে। এখন যে পিছু ফেরার কোনো পথ নেই। সাব্বির বলে উঠল, ঘোষেটি বেগম, ডু ইউ লাভ মি? জেরিন এক হাতে নিজের শাড়ি খামচে ধরে দাঁড়িয়ে, আজ উত্তর দেওয়া দরকার সে জানে, তবুও কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বের হতে চাচ্ছে না। সাব্বির অপেক্ষা করছে কাঙ্ক্ষিত কথাটা শোনার, কিন্তু জেরিন চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কিছু বলতে পারছে না। বেশ কিছু সময় পর সাব্বির চলে যেতে নিলেই জেরিন চেপে ধরে সাব্বিরের শার্ট। সাব্বির পূর্ণ দৃষ্টিতে তাকায় জেরিনের দিকে। মেয়েটার চোখের পাতা অনবরত কাঁপছে, ঠোঁট বারবার ভেজাচ্ছে। এদিক সেদিন দেখছে, সাব্বিরের ঠোঁটের কোনো হাসি। জেরিন সাব্বিরের দু গালে হাত রেখে একটানে তার মাথাটা নিজের মুখ বরাবর আনলো, কপালে গভীর চুম্বন আঁকল। গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল, ভালোবাসি মির্জাফর। সাব্বির দুহাতে আগলে নিল তাকে। কানের পাশটায় চুমু খেয়ে বলে উঠল, ভালোবাসি। জেরিনকে সাব্বির কোলে তুলে নিতেই জেরিন তার গলা জড়িয়ে ধরে আবার মুখ গুজল ঘাড়ে। ঘুম জড়ানো কণ্ঠে বলল, 2 দিন ধরে ঘুমাতে পারিনি আমি, তুই বড্ড পাষাণ সাব্বির। আমাকে দিয়ে ভালোবাসি বলানোর জন্য দূরে গিয়ে বসে রইলি। তুই জানিস না তোকে ছাড়া আমার চলে না। খাওয়া ঘুম থেকে শুরু করে সব কিছুতে আমার তোকে চাই। ভালোবাসি মুখেই বলতে হলো আমাকে, কেন তুই কি বাচ্চা বুঝে নিতে পারিসনি? তোর ঘোষেটি বেগমের শুধু তোকে চাই। তার সব কিছু তোকে ঘিরে, তার সকল অনুভূতিতে মিশে তুই আছিস। তোর বুকে মাথা রাখার অধিকার শুধু তার। শুধু মুখের কথা শুনে তুই আমাকে ছেড়ে যেতে চাইবি? একটু ঘুমিয়ে শক্তি করে নেই, পরে এটা নিয়ে তোর সাথে আমি আবার ঝগড়া করব বলে দিলাম। সাব্বির হেসে উঠল, বলল, কিছু কিছু জিনিস বুঝে নিয়েও না বুঝার ভান ধরতে হয় জানিস না। তোর মুখ থেকে শুনতে পাওয়ার মতো শান্তি আর কি আছে বলতো? ঢং করবি না একদম। বউ কার জন্য সাজা হয়েছে ম্যাডাম? জেরিন তো বেমালুম ভুলে গিয়েছিল সে শাড়ি পরেছে। আমার জামাইয়ের জন্য, মোটেও তোর জন্য না। সাব্বির হাসল, কণ্ঠে আদর মিশিয়ে বলল, শুনছিস ঘোষেটি বেগম? Huma. আমার এখনো বাসর করা হয়নি জানিস। Huma. এখন কি তোর বউকে রাজি করাতে হবে? Na. তাহলে বলছিস কেন? তুই রাজি হ, আমি বাসর করব। এত সুন্দর লাল টুকটুক বউ সেজে এসেছিস, আমার ভীষণ রকম আদর আদর পাচ্ছে। জেরিন মুখ উঠিয়ে সাব্বিরকে চোখ রাঙানি দিল। সাব্বির জেরিনের মুখে ফু দিয়ে বলল, কি এমন ভাবে তাকাস না? বউ মনের ভিতর কেমন কেমন জানি করে। জেরিন সাব্বিরের বুকে একটা মেরে বলল, ধুর। খাটের উপর জেরিনকে নামাতেই সাব্বিরকে টেনে বসালো। জেরিন পড়ে সাব্বিরের কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বলল, ঘুমাবো, একদম নড়চড় করবি না বুঝলি? রাতের ঘুমটা সহ ঘুমিয়ে নে, আজকে রাতে তোকে ছাড়বো না আমি। এখন ঘুমাতে দে। দিব, তবে আগে কথা দে রাতে আমার যা চাই তাই দিবি। তুই নির্লজ্জ হয়ে যাচ্ছিস সাব্বির। সাব্বির হেসে বলল, ঘুমা। এই মেয়ে, তুমি আমাকে ইগনোর করছো কেন? কতগুলো ফোন করেছি, দেখতে পাওনি নাকি? সোহানা শান্তভাবে তাকিয়ে থেকে বলল, আমি আপনার অফিসের একজন সামান্য কর্মচারী স্যার, কাজের বাহিরে কোনো কথা থাকতে পারে বলে আমার মনে হয় না। আর রইল ইগনোর করার কথা, সেটা কখন করলাম? আপনি আপনার মতো, আমি আমার মতো। অফিস টাইমে যতটুকু গুরুত্ব দেওয়ার দেই, এর বাহিরে আমার থেকে কিছু আশা করবেন না। আমাকে বিয়ে করবে সোহানা। সোহানা চমকালো, লোকটা কি পাগল, কখন কি বলে ঠিক নেই। BA. মাথা খারাপ হলো নাকি? কি সব বলছেন? যা শুনলে তাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। দয়া দেখাচ্ছেন? ভাবছেন বাবা মানেই এতিম মেয়েটাকে বিয়ে করে সাহায্য করি? এর আগেও এরকম অনেকে করতে চেয়েছে, তাদের উদ্দেশ্য কিন্তু মোটেও ভালো ছিল না। বেশিরভাগ মানুষই আমার সৌন্দর্য ভোগ করতে চাইতো, এর থেকে বেশি কিছু না। আমি তোমাকে ভালোবাসি মেয়ে। সাহিল কাউকে দয়া দেখানোর হলে এতটা পরিশ্রম করতো না, বারবার রিজেক্ট হওয়ার পরও আসতাম না। আর রইল ভোগ করার কথা, তোমাকে ভোগ করার হলে বিয়ে করার দরকার কেন পড়বে? আমি চাইলে যখন যা খুশি করতে পারি। ভালোবাসার উপর জোর খাটে না, তাই তোমাকে সময় দিয়েছি, আরও দিব। চাইলে বিয়ের পরও সময় নিতে পারো, কিন্তু কান খুলে শুনে রাখো, বিয়ে তোমাকে আমাকেই করতে হবে। সোজা আঙুলে ঘৃণা উঠলে চামচ ব্যবহার করতে আমিও জানি। অবুঝের মতো কথা বলছেন কেন স্যার? আমি আর আপনি
এটা কিভাবে সম্ভব? আমার মতো মেয়েকে আপনি কেন ভালোবাসতে যাবেন? একদম চুপ। কিছু বলছি না দেখে বেশ কথা ফুটেছে না মুখে। বেশি কথা বললে এই ভরা রাস্তায় টুপ করে চুমু খেয়ে ফেলবো আমি, তখন দোষ দিতে পারবে না। 28 বছর ধরে সিঙ্গেল, এমনি এমনি থাকিনি, পুরোপুরি বউয়ের হওয়ার জন্যই অপেক্ষা করছি। ভালোয় ভালোয় রাজি হয়ে যাও, না হয় আগে বাসর করব পরে বিয়ে। সোহানা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, কি নির্লজ্জের মতো কথাবার্তা। এ কোন পাগলের পাল্লায় পড়ল শেষমেশ। Dekuna. সাহিল দুগদম এগিয়ে এসে বলল, বিয়ে না হওয়ার আগেই দেখাতে চাচ্ছ? নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ। সোহানা অবাক হয়ে বলল, এখানে মাশাআল্লাহ বলার কি আছে? সাহিল এগিয়ে গিয়ে বলল, তোমাকে বলিনি, আমার শালিকাকে বলেছি, ওই তো আমার বোনটা তৈরি হয়ে চলে এসেছে। রাহা এগিয়ে এসে বলল, কেমন আছো ভাইয়া? অনেক ভালো, তবে চলো যাওয়া যাক। সোহানা অবাক হয়ে বলল, কোথায়? রাহা বলে উঠল, তুই জানিস না ভাইয়া তো আমাদের দুজনকে নিতে এসেছে, ঘুরতে যাচ্ছি। তুই উনাকে আগে থেকে চিনিস? Huma. তুই বলিসনি তো কি হয়েছে? ভাইয়া তো সব বলেছে আমাকে। আর আমার কিন্তু দুলাভাই অনেক পছন্দ হয়েছে। তোদের বিয়ে তো আর 10 দিন পর। সোহানা হা হয়ে তাকিয়ে, কিসের মধ্যে কি কিসের বিয়ে? সাহিল বলল, রাহা যাও গাড়িতে বসো, তোমার আপুকে আমি নিয়ে আসছি। সোহানার আগে কটমট করে তাকিয়ে বলল, কোন ধরনের অসভ্যতা এগুলো? আমার বোনকে কেন মিথ্যা বললেন আপনি? কে আপনাকে বিয়ে করবে? আপনার সাথে কোথাও যাব না আমি। সাহিল সোহানার হাত টেনে ধরে বলল, চুমু খাবে নাকি যাবে? সাহিল মুখ এগিয়ে আনতেই ঘাবড়ে গেল সোহানা, চোখ বন্ধ করে বলে উঠল, যাব। কিন্তু কাজটা মোটেও ঠিক করছেন না আপনি। ঠিক বেঠিক না ভেবে, আমি ভালোবেসে যাব এভাবে। পারলো আটকে দেখাও। সোহানা বিরক্তি নিয়ে গাড়িতে উঠল। এই লোকটা কেন যে তার জীবনে আসলো? ভালোই তো ছিল সবকিছু, বিয়ে করতে চায় না সোহানা, তাকে ছাড়া তার বোনটার কেউ নেই। মেয়েটা একা একা কিভাবে থাকবে? ওকে ছাড়া থেকেছে কোনোদিন? এতটা স্বার্থপর হতে পারবে না সোহানা। দরকার পড়লে শহর ছেড়ে পালিয়ে যাবে, তবুও বিয়ে করবে না। নেহাকে কোলে করে নিয়ে ঘুরছে নিখিল, মাটিতে পা ফেলতে দিচ্ছে না একদম। নেহা বিরক্ত হচ্ছে, এখনই এরকম করছে, পরবর্তীতে কি করবে এই লোক? রিসর্টে সবাই এসেছে কিছুক্ষণ হলো, সাহিলের গাড়ি এসে থামলো তখনই। সোহানা, রাহা নামলো গাড়ি থেকে। সোহানা সবাইকে দেখে অস্বস্তিতে পড়ল, না জানি কি ভাববে মানুষগুলো। ছেচরা ভাবলেও ভুল হবে না। মানুষটা এমন কেন? নিজের ফ্যামিলির মাঝখানে নিয়ে আসার কি মানে? সোহানা ধীর কণ্ঠে বলল, স্যার আপনার পরিবারের সবাই কি ভাববে বলুন তো? একজন অপরিচিত মানুষকে ধরে নিয়ে আসলেন আপনি। যাকে তাকে সব জায়গায় মানায় না। যাকে তাকে মানে কি? হ্যাঁ, তোমার কি ভালো থাকতে ভালো লাগে না? আমাকে রাগিয়ে দিতে এতটা ভালো লাগে তোমার? একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার হবু স্ত্রী, তাই এখানে থাকার তোমার সম্পূর্ণ অধিকার আছে, যতটা আছে আমার। যদি তাও কোনো অসুবিধে থাকে তো চলো কাজী অফিস, বিয়ে করে আসি এক্ষুনি। সোহানা চুপসে গেল। রাহা ইতিমধ্যে সবার সাথে কথা বলছে। সাহিল তাকে আগেই একবার বাড়ির সবার সাথে পরিচয় করিয়েছে। সাহিল ভালো করেই জানে সোহানা বোনের বাহানা দিবে, তাই ঠিক বুঝে শুনে শালিকাকে আগে নিজের দলে এনেছে, এবার কোথায় যায় দেখবে। সোহানাকে দেখে বাড়ির সবাই ভীষণ খুশি। সাহিল সরাসরি বলে দিয়েছে সে মিহির আর নিখিলের রিসেপশনের দিন বিয়ে করবে, তাও সোহানাকে। না হয় সব সময়ের মতো বিয়ে করা বাদ। কথা শুনে সবাই হেসেছিল। বংশের বাকি গুলাও এক বিয়ে একটাও স্বাভাবিক না, হুট করে বিয়ে করে ফেলল। ছেলে মেয়ে গুলা যা হলো না, একদম বাঁধিয়ে রাখার মতো। সোহানা কথা কম বলছে, মেয়েটা এমনিতেই শান্ত, কিন্তু রাহা চঞ্চল। সবার সাথে ভাব হলেও রৌফের সাথে হলো না। ঘটনা সূত্রে জানা গেল তারা কলেজ কম্পিটিশনে দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী। দুজনই মেধাবী, কেউ কাউকে ছাড় দেয় না। বেশিরভাগ সময়ই দুজনের স্কোর হয় সমান, না হয় 1-2 নম্বরের পার্থক্য। সামনেই ছেলেমেয়েদের অনুষ্ঠান, সবাই ব্যস্ত থাকবে, তাই এই একটা দিন সবাই মিলে নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে। রাতে থেকে সকালে আবার বাড়ির উদ্দেশ্যে যাবে। রাতে রান্না চড়িয়েছে মাহফুজ চৌধুরী। আজ ছেলেগুলো রান্না করবে।
মেয়েদের ছুটি দিয়েছে, খিচুড়ি রান্না হচ্ছে এক হাঁড়িতে, এক পাশে বসেছে গানের আসর, ছোট বড় সবাই গান গাচ্ছে, রান্না ফাঁকে পুরুষরাও তাল মিলাচ্ছে, আনন্দময় একটা পরিবেশ। রাতে আড্ডা দেওয়ার পরই বরাদ্দকৃত ঘরগুলোতে গিয়ে ঢুকলো সবাই। সাহিল সোহানাকে ডেকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে, আশা করি কিছুটা সময় নিজ ইচ্ছেতে আমার নামে করবে। সোহানা এরকম ভাবে বলতে কখনো দেখেনি সাহিলকে, কি বলতে চায় মানুষটা, তার কি মন খারাপ। সে পিছনে হাঁটা দিল সাহিলের পুকুরের মতো ঘাট বাঁধানো অংশটায়, বসল দুজন, রং বেরঙের বাতিতে সেজেছে আশপাশ, পানিতে ভেসে উঠেছে তার প্রতিচ্ছবি। সাহিল বলতে শুরু করলো তার ছোটবেলা থেকে এখন পর্যন্ত সবকিছু। সাহিল বলা শেষ করতেই কারো কান্নার শব্দে থমকে গেল। সোহানা কেঁদেই চলেছে। সাহিল কি বলবে বুঝতে পারল না, মেয়েটা এত নাজুক কেন, এত ছোঁয়ার আগেই গলে যায় কেন, যে বলতে গেছিল কাদার কথা ওর নিজের, কিন্তু কাঁদছে কিনা মেয়েটা। শান্ত করার জন্য সোহানার মাথায় হাত রাখলে সাহিল। সোহানা এসে জড়িয়ে ধরল সাহিলকে, বেচারা তো ভেবাচেকা খেয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, মেয়েটা এত কাছে কেন আসলো। সাহিল নিজেকে বহু কষ্টে সামলে বলে উঠল, কি হচ্ছে কি সোহানা, এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন তুমি? তুমি আমার জীবন সঙ্গী হবে, সবকিছু জানানো আমার উচিত ছিল, তাই বলেছি, এ সব কিছুই অতীত, বর্তমানটা সুন্দর, তোমাকে পেয়ে গেলে ভবিষ্যৎটাও সুন্দর হবে বিশ্বাস করি। সোহানা শান্ত হলো, সাহিলের থেকে দূরে গিয়ে নাক টেনে বলল, সরি, আপনার কথাগুলো শুনে কষ্ট লাগলো তাই কেঁদে ফেলেছি। সাহিল সোহানাকে নিজের দিক ঘুরিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আমার কষ্টে কাদার জন্য নিজের জীবনে আনছি না তোমায়, নিজের সুখের ভাগিদার বানাতে আনছি, আমার সব ভালো তোমার হোক, তোমাকে ছোঁয়ার আগেই তোমার দুঃখ কষ্ট সব আমার হোক, সাথে তোমার ভালোবাসাও একান্তই আমার হোক। সোহানা তাকালো সরল ভাবে, ছেলেটার কথায় কোনো মিথ্যা নেই, কি অপূর্ব সুন্দর স্বীকারোক্তি, এক মিষ্টি আবদার। সোহানার মতো সামান্য দুর্বল রমণী কি পারবে তা রক্ষা করতে? এখনো শাড়ি পাল্টানো হয়নি জেরিনের, ভেবেছে এখনই ফ্রেশ হবে। দরজায় শব্দ পেয়ে পিছন ঘুরে দেখল সাব্বির এসেছে। জেরিন হেসে বলল, তাড়াতাড়ি চলে আসলি যে, আড্ডা দেওয়া শেষ। সাব্বির কথা বলল না, নিঃশব্দে এগিয়ে আসলো। জেরিন বলে উঠল, তুই বস, আমি শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসি। জেরিন এগোতেই শাড়ির আঁচলে টান পড়ল, কোনো রকম পিন আপ করা না থাকায় আঁচলটা সরে গেল সহসা। জেরিন নিজে সহ হেঁচকা টানে এসে পড়ল সাব্বিরের বুকে। জেরিন লজ্জা পেয়েছে অনেক, আঁচলের এক পাঁচ চেপে ধরে চোখ নিচের দিক রেখেছে, সাব্বিরের দিক তাকানোর সাহস পাচ্ছে না কেন জানি। কাপা কণ্ঠে বলল, কি করো? সাব্বির জেরিনের ঠোঁটে আঙুল রেখে বলল, আজ রাতটা আমার জেরিন, নো মোর এক্সকিউজ। জেরিন কেঁপে উঠল এরকম কথায়, এলোমেলো ছোঁয়ায়। সাব্বির জেরিনের কোমর জড়িয়ে ধরতেই জেরিন তাকালো সাব্বিরের চোখের দিকে, যে চোখে আজ শুধুই কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। নেশাতুর চোখ জোড়া উপেক্ষা করার সাহস কি আছে জেরিনের? সে তো হারিয়ে যাচ্ছে সাব্বিরের সেই গভীর চোখের চাহনিতে। সাব্বিরের কাপা নেশা ভরা কণ্ঠ, ফিরিয়ে দিবি? জেরিন এখনো তাকিয়ে, ছেলেটা আজ তার অধিকার চাইছে, নিজের প্রিয় মানুষের কাছে এতটুকু চাওয়ার মাঝে কোনো অপরাধ নেই, আছে শুধু একরাশ মুগ্ধতা। হবি না আমার জেরিন, পুরোপুরি আমার হয়ে যা প্লিজ। ফিরিয়ে দিলে কি করবি? জেরিনের চোখ হাসছে, তবে কণ্ঠ গম্ভীর। সাব্বির ঠিক বুঝল, মেয়েটাকে চেনা আছে তার, তাই বলে এমন মুহূর্তেও মজা করবে। সাব্বির জেরিনের মাথার পেছনের খোপায় হাত রেখে এক টানে চুলগুলো খুলে ফেলে টেনে নিয়ে আসে জেরিনের মুখটা, ঠোঁট ডুবিয়ে দেয় জেরিনের গোলাপ রঙা ঠোঁটে। মৃদু একটা কামড় বসিয়ে ছেড়ে দিয়ে বলে, জ্বর করব, তবুও আমার করব। জেরিন ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, মজা করছিলাম তাই বলে কামড় দিবি? শর্ত তোর থেকে কিছু চাই না আমার, আমার চাই কি? আপাদ মস্তক পুরোটাই তোকে। বিরিয়ানি টেস্ট করার সময় এসে গেছে ঘোষেরি বেগম। জেরিনের লজ্জায় মরি মরি অবস্থা, পালাতে গিয়েও পারল না। আবদ্ধ হতেই হলো নিজ ইচ্ছেতে সাব্বির নামক খাঁচায়। পূর্ণতা পেল তাদের ভালোবাসা, সম্পর্কটা আজ নাম পেয়ে গেল নিজের। সকাল সকাল ঘুম থেকে উঠতে বেশ বেগ পেতে হয়েছে সবাইকে, বিশেষ করে সাহিল, সাব্বির, জেরিন, সোহানা। তবে কিছু করার নেই, তাদের যেতে হবে।
অফিস আছে, আর গৃহিণীদের তো বাড়িই সব, যতই বলুক তাদের কেউ ছুটি দেয় না, সারাদিন খেটে মরে, এসব তো মুখের কথা, নিজের সংসারের মায়া তারা কাটাতেই চায় না কোনোদিন। আবার বাড়িতে আছেন সেতারা বেগম, এত করে বলেও মানুষটিকে আনতে পারল না তারা। সে বাড়ি ছেড়ে কোথাও যায় না, আজকাল বয়স হয়েছে, সব সময়ই বলে বেড়ান মরার হলে নিজ বাড়িতে পড়ে যেন মরতে পারেন। তার স্বামীর স্মৃতি আছে এই বাড়িতে, এটা ছেড়ে তিনি কোথাও যাবে না, বলা তো যায় না কবে উপরে যাওয়ার ডাক আসে। জেরিন গাল ফুলিয়ে বসে আছে, সাব্বিরকে বকেছে অনেক। ঠোঁট উল্টে ফের বলল, আমার কি হাল করেছিস সাব্বির, তোকে ভালো মনে করেছিলাম। সবার কাছে তোর নামে বিচার দিয়ে দিব বলে দিলাম, ভাল লাগে না। সাব্বির কাচুমাচু হয়ে বসে, যা বাবাও আবার কি করলো? ঘষেটি বেগমেরই তো সব দোষ, যত যাই হোক তাই বলে কি বউকে আদর করতে পারবে না? আদর করলো এখন কথা শোনাচ্ছে। মানবতা আজ কথায় হু। আমি কি করেছি? সাব্বিরের এমন কথা শুনে জেরিন সরু চোখে তাকালো, নাকের ডগায় রাগ নিয়ে ফোঁস করে উঠে বলল, তুই কিছু করিসনি। এই দেখ গলাতে একদম লাল হয়ে আছে, এখন সবগুলাতে মিলে আমার মজা উড়াবে। বাবু, যান। ময়না রাগ করে না। কেউ তোমাকে দেখবে না, আমি তোমাকে লুকিয়ে রাখবো, ওড়না দিয়ে বউ সাজিয়ে দিব। জেরিন দুই চারটা বসিয়েছে সাব্বিরের হাতে, পিঠে। উল্টো দিক মুখ করে বসে রইল। সাব্বির সামনে গিয়ে বসল, মেয়েটা দিন দিন একদম বাচ্চা হয়ে যাচ্ছে, সব আহ্লাদ যেন তার বেড়েই চলেছে। সাব্বির পড়েছে মহা জ্বালায়, বউয়ের মান ভাঙ্গাতে ভাঙ্গাতে বেচারার হাল বেহাল হয়ে গেছে। সাব্বির জেরিনের মুখটা দুহাতের মুঠোয় নিয়ে কপালে গালে চুমু দিল। টেনে নিয়ে বুকের সাথে মিশিয়ে ধরল। মাথায় থুতনি ঠেকিয়ে বলল, সরি বললাম তো। আর করব না এমন, আমার ঘষেটি বেগমকে লজ্জায় পড়তে হবে এমন কাজ আমি করব না। জেরিন দুহাতে সাব্বিরের কোমর জড়িয়ে ধরে বলল, তুই একটু একটু ভালো, তবে বাকি পুরোটাই বদের হাড্ডি। সাব্বির হাসল মিন মিন করে বলল, বদের হাড্ডির একমাত্র বউ, ধন্যবাদ। এখন চলেন, আমাদের বাড়ি যেতে হবে। বাড়িতে জমজমাট পরিবেশ, সব আত্মীয় স্বজন 3 দিন আগেই চলে এসেছে। ছেলেমেয়েদের বিয়ের অনুষ্ঠান, তার উপর সাহিলের সাথে পরিচয় করিয়ে দিবেন, আবার ছেলেটা বিয়ে করবে একই দিনে। কিন্তু সেই কথায় সোহানা মেয়েটাকে বুঝানোর পর রাজি করতে পারেনি কেউ। ছেলে বলছে বিয়ে হবে, আয়োজন করো। বড়রা দ্বিধাদ্বন্দ্বে আছে, যেখানে কনেই রাজি না সেখানে বিয়েটা আদতেও হবে তো। নেহা নিখিলের বাবা মা হওয়ার খবর আত্মীয়দের দিতেই নেহাকে নিয়ে মেতেছে সবাই। মেয়েটা অসুস্থ থাকে কিছুটা, শুরুর দিকে এরকম হয়। ছেলেটাকে কে বুঝাতে যাবে এসব? সে তো নেহার কিছু হলেই হাত পা ছড়িয়ে কাঁদতে বসে পড়ে। এদের ঝগড়া তো সাথে ফ্রিতে দেখতে মিলে সবার। তবুও কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। অফিসের কাজ করছে তো ভিডিও কল দিয়ে বসে থাকে নিখিল, ওর বউকে 24 ঘন্টাই দেখা লাগবে। নেহা কাশি দিয়েছে তো মায়েদের ফোন দিয়ে পাগল করে ফেলে এই ছেলে। নেহা বিরক্ত হয় এসব দেখে, তার পরও দিন শেষে একরাশ মুগ্ধতায় পরিপূর্ণ হয় হৃদয়। কত ভাগ্য করে এমন ভালো জীবনসঙ্গী পেয়েছে নেহা। মানুষটা কত বেশি যত্ন করে তাকে, সম্মান ভালোবাসায় ও কোনো কমতি নেই। এতটাও কি পাওয়ার ছিল তার? নিখিলের মতো মানুষকে ভালোবেসে সত্যিও কোনো ভুল করেনি। জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়তো ছিল নিখিলকে বিয়ে করাটা। সবচেয়ে ভালো অনুভূতি নিখিলকে ভালোবাসা, তার ভালোবাসার চিহ্ন নিজের মধ্যে ধারণ করা। অতি সুখে আজ নেহা কেঁদে ফেলল। কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে, সাহিল সোহানাকে বলেছে একটু দাঁড়াতে, আজকেই ওর সাথে শেষ কথা বলবে, তারপরও যদি রাজি না হয় তো সাহিল সোহানাকে বিরক্ত করবে না। এমন কথা শুনে সোহানা খুশি হবে নাকি বুঝতে পারছে না, সে তো অবাকের চরম পর্যায়ে। এই তোর ছেলে এত সহজে তাকে বিরক্ত করা ছেড়ে দিবে? দিলে তো ভালোই। সাহিল আসলো কিছুক্ষণ পর। সোহানা দাঁড়িয়ে কিছুটা দূরে। সাহিল এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো, সোহানা একবার দেখল ছেলেটাকে, সত্যি ভীষণ সুদর্শন এই পুরুষ। ফরমাল পোশাকে ঘামে ভেজা, মুখটা দেখতেও বেশ লাগছে। তার উপর টাকা পয়সার অভাব নেই, অনায়াসে যে কোনো ভালো মেয়ে পেয়ে যাবে। সোহানার থেকে 1000 গুণ বেশি সুন্দর, যোগ্য কাউকে, কিন্তু মানুষটা কেন যে তার পেছনে পড়েছে কে জানে। সাহিলের মুখটা গম্ভীর করে রেখেছে, থমথমে কণ্ঠে বলল, গাড়িতে এসে বসো। আর ভয় নেই, কিছু করব না, কথা যেখানে শেষ হবে সেখানেই নামিয়ে দিব।
সোহানা কথা বাড়ায় না গিয়ে গাড়িতে উঠে বসে। সিট বেল্ট লাগিয়ে বলে উঠল, কি বলতে চান বলুন। বিয়ে করতে কেন চান না মিস সোহানা? সোহানা চমকালো, প্রথম দিন থেকে তুমি করে বলে আজ আপনি। একবার তো বলেছি স্যার। আমি সত্যিটা জানতে চাই, সব কিছু বলার পর, কারণ পছন্দ হলেই আমি আপনাকে আর বিরক্ত করব না। সাহিল কথা দিলে রাখে, এতটুকু ভরসা করতেই পারেন, তবে তবে যদি কোনো ফালতু রিজেন দেন তো তুলে আছাড় দিতেও দুবার ভাবব না। সোহানা ভরকালো, সোজা সাপটা থ্রেট দিচ্ছে। কি অদ্ভুত লোক। আশা করি আপনার আমার বিষয়ে কোনো কিছুই অজানা নয় স্যার। আমি এতিম, আমার শুধু একটা বোন আছে, আমি ছাড়া তার কেউ নেই। আমি বিয়ে করলে নিশ্চয়ই তাকে নিজের সাথে রাখতে পারবো না। আমি স্বার্থপরের মতো নিজের কথা ভাবতে পারবো না স্যার। আমার বোনকে একা ফেলে আপনার বাড়িতে গিয়ে আমি শান্তি পাবো না। আপনাকে অপছন্দ এমনটা নয়, মানুষ হিসেবে আপনি যথেষ্ট ভদ্র, ভালো যে কেউই বিয়ে করতে চাইবে। কিন্তু আমি করতে চাই না। আমার বোন কষ্ট পাক এমন কিছুই আমি করতে পারবো না। গাড়ি থামতেই সোহানা ভাবল সাহিল হয়তো তাকে নামিয়ে দিব। সোহানা নিজ থেকেই নামতে গেল, সাহিল ধমক দিয়ে বলল, নামতে বলেছি আমি। সোহানা চুপসে গেল, এর মধ্যেই সেখানে আসলো রাহা। রাহাকে দেখে সোহানা অবাক হয়ে বলে, তুই এখানে? সাহিল গাড়ি থেকে নেমে গেল, সোহানাও নামল। তিনজন দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। রাহা সোহানার মুখোমুখি দাঁড়িয়ে বলল, এই তুমি আমাকে ভালোবাসো আপু? তোমার থেকে এটা আশা করিনি আমি। সোহানা অবাক চিত্তে তাকিয়ে, সাহিল কিছুটা দূরে দাঁড়িয়েছে। কি সব বলছিস রাহা? তুমি গাড়িতে ভাইয়াকে যা যা বলেছ সবই শুনেছি আমি। তুমি বিয়ে করলে আমি তোমাকে সাতপর ভাববো। এই চিনো তুমি তোমার বোনকে? এতটুকু বিশ্বাস নেই আমার উপর? তুমি যদি বিয়ে না করো তো বেশি কষ্ট পাবো আমি। আমি জানি তুমি আমাকে সুখে রাখতে চাও, ওইটা বিয়ে করার পরও রাখতে পারবে। ভাইয়া ভীষণ ভালো মানুষ, আমিও চাই তুমি ভালো থাকো। তোমার খুশি চাওয়ার কি অধিকার নেই আমার? আমি একা থাকতে পারি তো আপু, হোস্টেলে শিফট হয়ে যাব। তোমার যখন খুশি আমার সাথে দেখা করতে পারবে। তুমিও জানো আমিও জানি আমাদের জীবনে অনেক কমপ্লিকেশন ছিল। জীবন কোনো দিন সরল রেখায় চলে না, বাস্তবতা মেনে নিতে হয়। ঘরে আসা সৌভাগ্যকে পায়ে ঠেলতে হয় না আপু। দেখবে তুমি ভীষণ সুখে থাকবে, তুমি সুখে থাকলে তোমার বোন অনেক ভালো থাকবে। তুমি কি চাও না আমি খুশি থাকি? সোহানা নিজের বোনকে ঝাপটে জড়িয়ে ধরে বলল, বড়দের মতো কথা বলতে শিখে গেছিস। আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে না। আপু বলো না, বিয়েটা করবে শুধু আমার জন্য প্লিজ। কিন্তু, কোনো কিন্তু নেই। বিয়েতে তুমি রাজি, এই কথাটা ভাইয়াকে বলে আসো যাও। সোহানা বোনের দিক সরু চোখে তাকালো, মিনমিন করে বলল, তুই বলে দে, আমি এটার সাথে কোনো কথা বলবো না। রাহা মুখ চেপে হাসলো, ভাইয়াটাকে তার আপু কেন যেন এত ভয় পায় কে জানে। যাক, বিয়েটা তো করবে, এতেই হবে। গাড়িতে বসতেই সাহিল রাহাকে ডেকে বলল, সামনে বসতে। সোহানা গিয়ে পেছনে বসেছে। সাহিল যে পুরো দমে সোহানাকে ইগনোর করছে তা বুঝতে বেগ পেতে হলো না সোহানার। রাহার সাথে কথা বলছে সাহিল, রাহার হোস্টেল ঠিক করেছে সে বাসা থেকেও কাছে। আজকেই সাহিলের সাথে সাহিলদের বাড়িতে যাবে রাহা আর সোহানা। রাহাকে বাড়ির কাছে নামিয়ে দিয়েই সাহিল আবার গাড়ি স্টার্ট দিল, যার ফলে সোহানা নামতে গিয়ে মাথায় কিছুটা আঘাত পেল, পড়ে বসে পড়ল আগের জায়গায়। কি একটা মানুষ বলে কয় গাড়ি চালাবে না? কোথাও একটা যাচ্ছে তারা সাহস করে, সোহানা জিজ্ঞেসও করতে পারছে না। সাহিল রেগে আছে, চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্ট। একটা ছোট বাড়ির সামনে গাড়িটা থামতেই সাহিল নেমে গাড়ির দরজা খুলে দিল। সোহানা চুপচাপ নেমে গেল। লোহার গেট পেরিয়ে একতলা বাড়িটার ভিতর ঢুকলো তারা, শহর থেকে কিছুটা দূরেই বটে। বাড়ির দরজায় ধাক্কা দিতেই বেরিয়ে আসলেন মধ্যে বয়স্ক মহিলা। সাহিলকে দেখেই জড়িয়ে ধরে বলল, কেমন আছিস বাবা? সাহিল হেসে বলল, ভালো আছি মামি। একজনকে তোমার সাথে দেখা করাতে আনলাম। cake, তোমার ছেলের বউ। সোহানা ঘাপটি মেরে সাহিলের পেছনে লুকিয়েছিল। সাহিল শক্ত হাতে টেনে তাকে সামনে আসলো। সোহানা অপ্রস্তুত হেসে সালাম দিল। মিসেস খান তার মুখে হাত রেখে বলল, মাশাআল্লাহ। ছেলের আমার পছন্দ আছে। বাবা ভিতরে আয়, প্রথমবার মেয়েটাকে নিয়ে এসেছিস, কিছু মুখে দিতে হবে তো। সাহিল সোহানার হাত টেনে ভিতরে নিয়ে গেল। সাহিল ইলিয়াস খানের সাথে দেখা না করলেও সোহানা করেছে।
ইলিয়াস খান দোয়া করলেন তাকে, ছেলেটা যে এত কিছুর পরও তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছে এটাও কি কম। ছেলেটার জীবনের সব সুখ তো তিনি বিনষ্ট করেছেন, বাকি জীবনটা না হয় অনেক অনেক বেশি সুখ শান্তিতে কাটুক, তার এই দোয়াই করেন। সাহিল বিদায় নিয়ে সোহানাকে দিয়ে গেল শপিং মলে। ছেলেটা কোনো কথা বলছে না, তবুও ছুটিয়ে মারছে সোহানাকে, বেচারি এবার পারলে কেঁদে দেয়। সাহিল শোরুমের ভিতর ঢুকে সোহানাকে রেখে চলে গেল। একটা মেয়ে এসে জিজ্ঞেস করলো, ম্যাম কি লাগবে? সোহানা আশপাশ চোখ বুলিয়ে সাহিলকে খুঁজল, এমন একটা জায়গায় একা ফেলে চলে গেল। সোহানার চোখ শান্ত হলো সাহিলকে দেখে। সাহিল এসেই শোরুমের মেয়েটার সাথে কথা বলল, পরে নিজেই গিয়ে সব কেনা শুরু করেছে। এক বস্তা শপিং ব্যাগ সোহানার হাতে। সোহানার তো তাই মনে হচ্ছে, এতগুলো ব্যাগ সাহিল কিভাবে পারল সোহানার হাতে দিতে, এর কি কোনো দয়া মায়া নেই? রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ল সবকিছু, হোঁচট খেয়ে নিজেও পড়ল সোহানা। সাহিল এগিয়ে এসে শপিং ব্যাগ গুলা উঠালো। সোহানাকে টেনে উঠিয়ে গাড়িতে গিয়ে বসল। সোহানার কনুই কটে গেছে, তবুও সে নিশ্চুপ। কোনো রকম চেপে ধরে আছে। শপিং ব্যাগগুলো পেছনে জায়গা ভরাট করে ফেলায় সামনে বসেছে সোহানা। একটা সময় সোহানা ঘুমিয়ে পড়ল। সাহিলে সেদিকে তাকিয়ে হাসল আর বলল, একটুখানি ইগনোর করা সইতে পারছো না জান? আর তুমি কি করেছিলে? তোমার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য তোমাকে দূরে রাখতেই পারি আমি। আর একটু কষ্ট দিব, পরে কোনো রকম কষ্ট পেতে দিব না তোমায়, প্রমিজ। সাহিল সোহানার দিক তাকালো, হাত ধরার পর বুঝল হাতে তরল কিছু আছে। আচমকা গাড়ি ব্রেক কষল সাহিল। রক্ত। মেয়েটার হাত কাটলো কখন? ও তো অযত্নশীল হলে চলে নাকি? হাতটা টেনে জামার হাতাটা সরাতেই আঁতকে উঠল সে, টিস্যু টেনে নিয়ে পরিষ্কার করলো হাত। ভাগ্য ভালো রক্ত পড়া বন্ধ হয়েছে, ক্ষত তেমন গাঢ় না। সাহিল আশেপাশে তাকালো, হাইওয়ের ঠিক পাশেই একটা ফার্মেসি, এ মুহূর্তে এটারই প্রয়োজন বোধ করছিল। গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে গেল, এক প্রকার বেন্ডে জ করেই স্বস্তির নিঃশ্বাস নিল। গাড়ি ছুটালো আবার বাড়ির উদ্দেশ্য। মেইন গেইটের কাছে আসতেই ঘুম ছুটে গেল সোহানার। তা দেখেও যেন দেখল না সাহিল। পার্কিং এরিয়াতে গিয়ে হঠাৎ সাহিল রাগে সোহানার দু গাল চেপে ধরল, হিসহিসিয়ে বলল, আমাকে এতটা নিচু মন মানসিকতার ভাবো তুমি? তোমার বোনের কথা ভাববো না ভাবলে কি করে? তোমার সাথে বিয়ে না হলেও তোমার বোনকে হেল্প করতাম আমি। আর তুমি কি বললে তাকে সাথে রাখতে পারবে না আমাকে বিয়ে করলে? মানলাম তোমার মনে এসব নিয়ে চিন্তা ছিল, সরাসরি আমাকে একবার বলতে পারোনি। আমি কি তোমাকে মেরে ফেলতাম বললে? তোমার বোনকে আর তোমাকে এ বাড়িতে রাখার সিদ্ধান্ত কবেই নিয়েছিল নিখিল, সাথে বাবা মাও মেজো চাচুর ফ্রেন্ড ছিল, তোমার বাবা কোনো সম্পর্ক ছাড়াও রাখতো আমার পরিবার, আর তুমি কিনা। যাই হোক, রাহা নিজেই থাকতে রাজি হয়নি, মেয়েটা বলল, তার এখানে থাকতে আত্মসম্মানে লাগবে, তাই জোর করিনি। সোহানা ব্যথায় কুকড়ে উঠল। ফুপিয়ে কেঁদে উঠল। সাহিল হাত নরম করল, তবে সরালো না। নিজের মুখ এগিয়ে আনলো সোহানার দিকে। সোহানা কান্না থামিয়ে দিয়েছে, ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে। সাহিল তা দেখে হাসল। কানের কাছে মুখ নিয়ে বলল, চুমুটা তোলা থাক সোহা। সোহানা এখনো মেরে বসে। সাহিল শপিং ব্যাগগুলো হাতে নিয়ে বলে উঠল, গাড়িতে থাকার ইচ্ছে হলে ডোর লক করে থাকো, বলা যায় না কখন কি চলে আসে। সোহানা এই অন্ধকারে থাকবে মানে? তড়িঘড়ি করে নেমে গেল সাহিলের পেছনে পেছনে বাড়িতে ঢুকল। ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। সাহিল এগিয়ে গিয়ে সবার জন্য আনা শপিং ব্যাগগুলো একে একে দিয়ে দিল। 4 দিন আগেই শপিং করেছে অনুষ্ঠানের জন্য, তাও ছেলের দেওয়া উপহার পেয়ে খুশি বড়রা। ভাই বোনরাও খুশি হলো। বাকি শপিং ব্যাগগুলা নিজের সাথে করে নিয়ে চলে গেল। সোহানাকে কিছু দেয়নি দেখে ভ্রু কুঁচকে তাকালো সব ছোটরা। জেরিন বলে উঠল, সোহানা তোমাকে কিছু দিল না ভাইয়া? সাব্বির বলে উঠল, ঘোর অন্যায়, এটা মানা যায় না, এত মিষ্টি বইনটাকে কিছু দিবে না কেন? চল চল সবাই নতুন জামাইয়ের ক্লাস নিয়ে আসি। হামিদা বেগম সোহানাকে টেনে নিয়ে গেল মাহমুদা বেগমের সাথে পরিচয় করিয়ে দিল, সাথে আরো কিছু নিকট আত্মীয়। সোহানা হেসে হেসে সবার সাথে কথা বলছে। মন খারাপ, তার সাহিল যদি এমন ব্যবহারই করবে তবে বিয়ে কেন করছে? দিন পেরিয়ে যায় চোখের পলকে। সাজ সজ্জায় সজ্জিত 3 জোড়া যুগল। নেহা পরেছে গোলাপি রঙা শাড়ি, নিখিল সাদা পেন্ট কোট পরেছে।
মিহির গোল্ডেন কালারের স্যুট, বৃষ্টি সেজেছে লাল বেনারসি পরে। ওরা স্টেজে চলে এসেছে। সোহানাকে এখনো তৈরি করছে জেরিন, রাহা, নিখিলের কাজিনরা। কিছু সময় পর পুরো উঠোন জুড়ে ছুট লাগালো জেরিন। সামনে সাব্বিরের পরনে নীল রঙা পাঞ্জাবি। বিয়ে বাড়িতে মেয়েগুলা দফায় দফায় ক্রাশ খেয়েছিল সিঙ্গেল ভেবে। সাব্বিরের পেছনে ছুটকে থাকা জেরিন পরনে আকাশী আর নীল মিশ্রণের লেহেঙ্গা। এক হাতে লেহেঙ্গা উঁচু করে ছুটছে আর বলছে, আবার লাগবি আমার পেছনে, বল বল কেন আমার চুলগুলো খুলেছিস। সাব্বির থেমে যায়। হঠাৎ একটা মেয়ে সামনে আসায় মেয়েটা হেসে গদগদ কণ্ঠে বলল, আপনি দেখতে তো সুপার হট মিস্টার সাব্বির। জেরিন রাগে ফুঁসছে। কোমরে হাত দিয়ে আচমকা পায়ে হাত দিয়ে চেঁচিয়ে উঠল সাব্বির। মাথা ঘুরিয়ে জেরিনকে নিচে বসে থাকতে দেখে দৌড়ে এসে বলল, কোথায় লেগেছে বল আমায় দেখি দেখি, পাটা হাঁটুর উপর রাখো। জেরিন খালি পায়ে দৌড়ে এসেছে। পায়ে বালি, এখন পা উঁচু করবে মানে? সাব্বির নিজে টেনে উঠালো পা। জেরিন টাল সামলাতে না পেরে চেপে ধরল সাব্বিরের দু কাঁধ। এদিকটায় শুধু ছোটরা বড়রা, বাড়ির ভিতরে অপর পাশটায় বড় স্টেজ করা হয়েছে। জেরিনের পা দেখে হাসল সাব্বির। বউটা তার এত জেলাস। মেয়েগুলো চোখ রসগোল্লা করে তাকিয়ে দেখছে কাহিনী। কেউ কেউ রেগে নাক ফুলাচ্ছে। সাব্বির পকেটে হাত দিল, একটা বের করে আনলো। জেরিন পা সরাতে নিলেই সাব্বির বলে উঠল, ও। জেরিন সরু চোখে তাকালো। মেয়েগুলো আফসোস করে বলে উঠল, এই সুন্দর ছেলেটাও বিবাহিত। এই বংশের পোলাগুলা কত সুন্দর, আর সবগুলা বের হলো বিবাহিত। জেরিনের পা গলিয়ে পোড়ালো চকচকে পাথর বসানো পায়েরটি। তারপর কোলে তুলে নিল। জেরিন গলা জড়িয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, এত সেজেগুজে বের হয়েছিস কেন? বেদ্যপ মেয়েগুলা কিভাবে তাকাচ্ছে দেখেছিস? আমার কিন্তু রাগ হচ্ছে। পরে তোকে সব সামাল দিতে হবে বলে রাখলাম। রাগ কিন্তু তোর উপর ছাড়ব। ঘোষেটি বেগম, আমার ভীষণ আদর আদর পাচ্ছে জান, চল রুমে যাই, একটু আদর করে ছেড়ে দিব। জেরিন সাব্বিরের বুকে মারল কয়েকটা, বলে উঠল, দিন দুপুরে প্রেম নির্লজ্জ পলা। নামা আমাকে। নোয়ে, আই নিড আ কিস। জেরিন চোখ পাকিয়ে বলল, সবার সামনে? সাব্বির আশেপাশে চোখ ঘুরিয়ে বলল, কেউ তো নেই, আর ওই মেয়েগুলাকে তুই কি মানুষ ভাবছিস? আমি তোকে ছাড়া এখানে কাউকে দেখতে পাচ্ছি না। চুমু চাই মানে চাই। রুমে গেলে তুই আর বের হতে পারবি না, পরে আবার আমাকে দোষ দিতে পারবি না। জেরিন চোখ ছোট ছোট করে বলল, এখন না প্লি। কথা বলার আগেই সাব্বির জেরিনের ওড়না টেনে দুজনের উপর দিয়ে দিল। অধর জুড়ে চুমু খেলো নিজের ব্যক্তিগত নারীর। জেরিনের কপালে কপাল ঠেকিয়ে বলল, এটা কিন্তু ঠিক না ঘোষেটি বেগম, রোজ রোজ আরো পাগল করে দিচ্ছিস তুই আমায়। এবার ছাড় নামা, কোল থেকে কেউ এসে দেখলে কি ভাববে? জেরিনকে নামিয়ে দিয়ে নিজের সাথে মিশিয়ে ধরল, আবার ওড়নাটা গায়ে জড়িয়ে দিয়ে তার হাত ধরে হাঁটা দিল। সোহানা আর সাহিলের বিয়ে সম্পূর্ণ হবে কিছু সময় পর। সোহানার পরনে গাঢ় মেরুন রঙা লেহেঙ্গা, কিন্তু সাহিল তো আজকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে একদম। বিয়ের শেরওয়ানি বাদ দিয়ে শুভ্র রঙা পাঞ্জাবি পরে হাজির। একদম সিম্পল সাজ, তবুও যেন চোখ ফেরানো দেয়। পরিবারটা যেন আজ কানায় কানায় পূর্ণ। হামিদা বেগমের চোখ ভরে আসলো। তার পরিবারের সুখ সব সময় বজায় থাকুক, সব সময় মিলেমিশে যাতে থাকতে পারে, সেই প্রত্যাশাই করে। একসময় কাজী সাহেবের বিয়ে পড়ানো শেষ হলো। আত্মীয় স্বজনরা নব দম্পতিকে দোয়া করলেন, সাথে বাকি দুই জোড়াকেও। বাড়ির হাসি খুশি পরিবেশটা মুহূর্তেই গুমোট হয়ে আসলো। বৃষ্টির বিদায়ের সময় এখন যদিও বহু দূরে নয়, তারপরও মেয়েটা এখন থেকে ওই বাড়িতে থাকবে। নিজের সংসার হবে, সবকিছু সামলে কি অত সময় হবে আসার? আগের মতো মেয়েটাকে কি পাবে সবাই? প্রতিবেশীরা হয়তো হাসা হাসিও করছে। এখান থেকে এখানে বিয়ে দিয়ে এমন করে কাঁদছে যেন মেয়েকে দেখতে পারবে না কতকাল। তবুও তারা কি করে বুঝবে একটা মায়ের মনের আকুতি? মায়ের কাছে সন্তান তো সেই ছোট্টটিই থাকে সব সময়। চোখের আড়াল হলেই তো দিশেহারা হয়ে পড়েন মায়েরা। যেই মেয়েটি সারা দিন মা মা করে বাড়ি মাথায় তুলতো, সে মেয়েটি আর সব সময় মা মা করে ডাকবে না। মাতৃত্বের ভাগ যে অন্য কাউকে দিতে হবে আজ। নতুন মা পাবে, পরিবার পাবে, ঘর পাবে। এতই কি সহজ সবকিছু? তবুও প্রকৃতির নিষ্ঠ প্রতম নিয়ম মেনে নিতে হয় সবাইকে। বিদায় দিতে হয় কলি, যার টুকরোটাকে। বাবার চোখের মণি, ভাইয়ের আদরের, বন্দের সুখ দুঃখের বন্ধু।
এতই কি সোজা এক ঝটকায় সবকিছু পর করে দিয়ে নতুনত্ব বরণ করা। বৃষ্টির বিদায় হলো কেঁদে কেটে ভাসিয়ে দিল পরিবারের প্রতিটি মানুষ। মিহিরেরও খারাপ লাগছে, সে জানে বৃষ্টি চাইলেই এখানে সারা দিন থাকতে পারবে, সব সময় আসতে পারবে। এ পরিবারটা তার নিজেরও পরিবার, সবাইকে এমন বিধ্বস্ত দেখে সে নিজেকেও ঠিক রাখতে পারছে না। বৃষ্টিকে শক্ত করে বুকের সাথে আগলে ধরে নিয়ে গেল নিজের বাড়িতে। নতুন বউ বরণ করল মিহিরের মা, তার আত্মীয় স্বজনরা। সোহানাকেও বরণ করে ঘরে তোলা হলো, সব নিয়ম কানুন মেনে ঘরে নিয়ে যাওয়া হলো। রাত প্রায় 11টা, সাহিল ঘরে আসেনি। অভিমানে কষ্টে ডুকরে কেঁদে উঠল সোহানা, মানুষটার এত রাগ তার উপর। এতদিন এভাবে এড়িয়ে চলল, আর আজ বিয়ে করে প্রতিশোধ নিল। শুধুমাত্র রাগ উগরে দেওয়ার জন্যই কি? তবে এই বিয়ে কোনো ভালোবাসা নেই, সবই মরীচিকা। সোহানা আয়নার সামনে দাঁড়িয়ে রাগে দুঃখে সব সাজসজ্জা টেনে খুলে ফেলল, মাথায় খোপা ছাড়া কিচ্ছু অবশিষ্ট নেই। কিছুক্ষণ পর পর নাম টানছে, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে, তিরবির করে কাঁপছে নামের পাটাতন, মেরুন রাঙা ঠোঁট। অবহেলায় সাইডে পড়ে আছে দোপাট্টা। হাতে থাকা কাকনটা খুলতে খুব মনোযোগী সোহানা, সে খেয়ালই করেনি সদ্য বিবাহিত বউয়ের এমন রূপ দেখে কেউ একজন তীক্ষ্ণ চোখে তাকিয়ে। সাহিলের বউ হবে কোমলমতি, আর সে বউ কিনা অভিমানে টইটম্বুর হয়ে যে কাজ সাহিলের করার কথা সে কাজ নিজে করে ফেলেছে। কোমরে ঠান্ডা স্পর্শ, ঘাড়ে কারো অবাধ্য বিচরণে মনোযোগ হারায় সোহানা, পর পর কেঁপে উঠে সোহানার ছোট্ট দেহখানা। সাহিল কোমরে হাত রেখে জড়িয়ে ধরে আছে সোহানাকে। হাত থেমে গেল, সোহানার শিরশিরে অনুভূতি হলো যেন সর্বাঙ্গে। প্রথম কোনো পুরুষ তার এতটা কাছে এসেছে, হৃদয় প্রাঙ্গণে যেন ঝড় বইছে। চোখ খিচে বন্ধ করে নিজের হাত দিয়ে খামচে ধরল সাহিলের হাত। সাহিলের হাত থেমে গেল। আয়নাতে তাকিয়ে নিজের স্ত্রীকে আপাদমস্তক দেখল সাহিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি সোহারানী, ভালোবাসি অভিমানী কন্যা, ভালোবাসি ভালোবাসি আমার হৃদয় রাজ্যের মহারানী। এ অধমকে গ্রহণ করে তাহার জীবন ধন্য করো তুমি। সোহা অবাক চোখে তাকালো, এতদিন ইগনোর করে এখন ভালোবাসা দেখানো হচ্ছে। এক ঝটকায় ছাড়িয়ে নিল নিজেকে সোহানা। দূরে সরতে গিয়েও বেশি দূর যেতে পারেনি সোহানা, আবদ্ধ হলো সাহিলের বাহুডোরে। সোহানা এবার ফুপিয়ে কেঁদে উঠল। সাহিলের বুকে এলোপাতাড়ি মেরে বলল, আমাকে কষ্ট দিয়ে বেশি শান্তি পান তাই না? কেন এত দিন কথা বলেননি আমার সাথে? আমার কি অনুভূতি বলতে কিচ্ছু নাই? যা আছে শুধু আপনার একার। ছাড়ুন আমাকে। আমাকে ভালোবাসো সোহারানী। তাতে আপনার কি আসে যায়? সাহিল সোহানাকে নিজের মুখোমুখি করে চোখে চোখ রেখে বলল, চোখের দিক তাকিয়ে বলো। সোহানা এলোমেলো দৃষ্টি সরালো। সাহিল হাসল। গম্ভীর কণ্ঠে বলল, আজও বলবে না তাই তো? সোহানা নিশ্চুপ রইল। সাহিল সোহানাকে ছেড়ে দরজার দিকে এগোতেই সোহানা বিদ্যুতের গতিতে এসে ঝাঁপটে ধরে সাহিলকে। বুকের সাথে মিশে গিয়ে বলল, ভালো বাসি। শুকনো প্রপোজাল নট অ্যাকসেপ্টেবল। কিভাবে বলতে হবে তাহলে? সোহানার বোকা প্রশ্নে হেসে দিল সাহিল। নেশায় তলিয়ে যাচ্ছে সে, এই যে মেজেটা তার বুকের সাথে মিশে আছে, এর থেকে পরম শান্তি আর কোথায় পাবে? মেয়েটার চুল থেকে ভেসে আসা মিষ্টি সুঘ্রাণ, মেয়েলি স্মেলটা বড্ড টানছে সাহিলকে। যা চাই তা দিবে, নিজ ইচ্ছেতে। কণ্ঠে কেমন আকুতি সাহিলের। সোহানা বুঝল যেন লজ্জায় আর্স্ট হয়ে বলল, কি চাই একবার বলুন। সাহিলের ভনিতাবিহীন আবদার, তোমাকে। সম্পূর্ণরূপে, যেখানে তোমার দিক তাকালেই সে চিৎকার করে জানান দিবে তুমি শুধু সাহিলের প্রিয়তমা। তোমার প্রতিটা নিঃশ্বাসে মিশতে চাই, তোমার অস্তিত্বে বিলীন হতে চাই, দিবে কি তার অনুমতি? সোহানার চোখ ছলছল করে উঠল, উপর নিচ মাথা নাড়িয়ে জানান দিল সে হতে চায় শুধু তার সাহিলের। সাহিল কপালে চুমু খেল। এই মায়ার জাল বিছানো মায়াবিনীর অধর জোড়া নিজের আয়ত্তে নিয়ে দীর্ঘ চুমু দিল। ঘাড়ে মুখ গুজে বলে উঠল, পাওনা পরিশোধ করে দিলাম। সোহানা হেসে উঠল, গাড়িতে বলা কথাটা মনে পড়তেই হেসে ফেলল আবার। সাহিল সেই হাসি দেখল আগ্রহ নিয়ে, ভালোবাসাময় এ জোড়া মুগ্ধ চোখে। ভালোবাসায় পূর্ণ করে রাখে যে, পূর্ণতার ভাগীদারও হয় সে। সাহিলের অপূর্ণ জীবনে সুখ দুঃখের সাথী হয়ে তাকে ভালোবেসে আগমন ঘটল সোহানার। এবার পূর্ণতায় ভাসুক তারা, গড়ে তুলুক নিজস্ব প্রেমের জগৎ। যেখানে থাকবে শুধু তারা, তাদের ভালোবাসার মিলন তিথির স্মৃতিরা।
নেহা তাকিয়ে আছে অপলক নিজের হাতের দিকে, পুরনো স্মৃতিতে থাকা বিষাদটুকু মনে পড়লেও আজ তার মুখ জুড়ে তৃপ্তির হাসি। সেতারা বেগম নাত বৌদের উপহার দিয়েছেন আজ। উপহার দেওয়া শেষে সবাই যেতে নিলেই নেহাকে থামতে বলেন তিনি। নেহার হাত জোড়া নিজের মুঠো নিয়ে বছর খানেক আগের নেহার খুলে দেওয়া চুড়ি জোড়া পরিয়ে দেয় নিজ হাতে। হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে, এই হাত জোড়া ছাড়া এই চুড়ির সৌন্দর্য যে বেমানানবই। তুই বলেছিলি যজ্ঞ কাউকে দিতে, তোর থেকে ভালো কাউকে কোথায় পেতাম বল। আমার আজ বলতে দ্বিধা নেই, তুই আমার দাদু ভাইয়ের যজ্ঞ জীবন সঙ্গী। নিখিলের হাত টেনে নেহার হাতের মুঠোয় দিয়ে বলল, নে তোর যজ্ঞ হাতে সঁপে দিলাম আমার নাতিকে, আগলে রাখিস বোন। নেহা খুশিতে সেতারা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল, বাড়ির প্রতিটি মানুষের খুশিতে চোখ চক চক করে উঠেছিল। নিখিল নেহার কাছে এসে জড়িয়ে ধরে বলল, বৌজান চলো আজ জ্যোৎস্না বিলাস করি তুমি আমি আর আমাদের ভালোবাসা উজ্জ্বল তারাকে নিয়ে। নেহা হেসে বলল, জো হুকুম আমার বাচ্চার বাপ। নিখিল চমৎকার হাসল, নেহাকে কোলে নিয়ে গেল বারান্দায় যেখানে গ্রিলের ফাঁক দিয়ে জ্যোৎস্নারা এসে ভিড় করেছে ভালোবাসার এই যুগলকে ছুঁয়ে দিতে তাদের ভালোবাসার সাক্ষী হতে। তোমাকে দেখে আমার চক্ষু আজ ধন্য মেঘবালিকা। সেই তুমি হয়ে গেলে মিহিরের লাল টুকটুকে বউ। তোমাকে আমি ভালোবেসেছি গোধূলির ওই রাঙা বিকেলে, নীলাম্বরে সেদিন ছিল লাল রঙা মেঘেরা, সেদিনই ইচ্ছে জেগেছিল মেঘবালিকা যেদিন আমার ঘরে আসবে সেদিন সে সাজবে আমার ভালোবাসার মুহূর্তের স্মৃতিচারণ আমার লাল রঙা মেঘ। আমার শেষ বিকেলের গোধূলি রাঙা মেঘপ্রিয়া। সাব্বিরের কোলে মাথা রেখে আকাশ দেখছে জেরিন, জেরিনের কপালে ভালোবাসার পরশ এঁকে সাব্বির জেরিনের চোখে চোখ রেখে বলল, তুই আমার জীবনের সেই শুভ্রতম ফুল যাকে আমি পেয়েছি শুভ্র রঙে মোড়ানো, তোকে পেয়ে আমি আজ পূর্ণ, তোকে যেদিন পেয়েছি সেদিন থেকে দেখছি, ভাবছি আর মুগ্ধ হচ্ছি। তোকে কেন ভালোবাসি জানি না, তোকে কেন এতটা আদরমাখা আস্ত মায়া মনে হয় জানি না। শুধু এতটুকু জানি আমি ডুবছি তোর প্রেমে সাঁতারা জানি না তবুও চাই আমি ডুবে যাই শুধু ডুবতেই থাকি সেই প্রেমের গভীরতায় সেই গভীরতম ভালোবাসায় যেখানে কখনো বিচ্ছেদ আসে না। আজ বেজেছে প্রণয়ের সুর প্রতিটি হৃদয়ে, প্রতিটি কোনায় কোনায় প্রতিধ্বনিত হয়ে বারবার জানান দিচ্ছে পূর্ণ হৃদয়ের মানুষগুলো তারা পেয়েছে স্বর্গসুখ। চাঁদ আজ তিমির অম্বরে মুখ লুকিয়ে মুচকি হেসে জানিয়ে দিল সেও সাক্ষী এই পরিবারের অটুট বন্ধনের, ভালোবাসার পূর্ণতার। এ বাড়ির ইট পাথরে আজ ভেসে বেড়াচ্ছে প্রেমের প্রজাপতি ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা ভাসিয়ে নিয়ে যাচ্ছে সুর তরঙ্গে কোনো এক প্রণয়ের রাজ্যে। সমাপ্তি। গল্প প্রণয়ের